ঠিক আছে, আমি আশা করবো তোমরা ভালো আছো এবং যতটুকু ভালো থাকা যায় এই প্যান্ডেমিক সিচুয়েশনে। আসলে অনেকদিন যাবতই কন্টিনিউ করতেছো পড়াশোনা বিভিন্ন স্টেজে গিয়ে। রেটিনার সাথে তোমরা 17 তারিখ থেকে তোমাদের সাথে পরিচয় রেটিনার সাথে। আশা করি ভালো যাচ্ছে রেটিনার সাথে তোমাদের পড়াশোনা, আশা করি ভালো যাচ্ছে। তবে আজকে একটু সকালবেলা একটু বৃষ্টি ভাব। তবে এগুলো থাকবে, এখন বৃষ্টি থাকবে, শীত থাকবে, অনেক কিছুই থাকবে আসলে, কিন্তু পড়াশোনাটাও থাকবে। হ্যাঁ, যেহেতু পৃথিবীতে এখন কারোর জন্য শীত, কারোর জন্য ভাল লাগে না সময়, কারোর জন্য বিরক্তি লাগে সময়, কারোর জন্য কেমন জানি লাগে, আবার কারোর জন্য বিয়ের সময় সামনে আসতেছে, বাট তোমার জন্য আসলে ক্যারিয়ার সেট আপের সময়। আমার কথা কি বুঝছো? তোমার জন্য আসলে একজ্যাক্ট সময়টা এখন কোনটা সেটা মনে রাখতে হবে। কথা কি বুঝছো? তুমি যদি শীত, গ্রীষ্ম, বর্ষা এসব চিন্তা করো, ভাল লাগে না এরকম চিন্তা করো, আকাশের মন খারাপ দেখে তোমারও মন খারাপ, তা কিন্তু হবে না। তো তোমার জন্য আসলে একজ্যাক্ট সময়টা হচ্ছে এখন। পড়াশোনার একদমই মৌসুম, একটু কষ্ট হবে। শীতকালে তো আমরা স্বাভাবিক অবস্থা অনেক অজুহাত দিই, শীত ভাল লাগে না, পড়তে কেমন, সকালবেলা উঠতে কেমন জানি লাগে, বৃষ্টির দিনে কি পড়তে মন চায়, আমার তো কবি কবি ভাব চলে আসে, সামথিং লাইক এরকম কিছু তো থাকে আমাদের মাঝখানে। এই সব কিছু বিসর্জন দিয়ে আমাদেরকে আসলে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, যেভাবেই হোক, যে কোনো কষ্টই হোক, অ্যাজ বিকজ উই ওয়ান্ট টু বি এ ডক্টর। এটা হচ্ছে মেইন। ঠিক আছে? কিছু পাইতে হলে কিছু দিতে হয়, এবং সেই জিনিসটা এতভাবে কঠিন দিতে হবে তোমরা চিন্তাই করতে পারো না। তুমি হয়তো ভাবতে পারো যে পড়বো আর কি, 1 মাস পড়বো, আমি তো এমনিতে অনেক ভালো স্টুডেন্ট, একটু পরে তারপরে আমি অনেক ভালো পারবো, কিন্তু আসলে পারবা না, সত্যি পারবা না, কখনোই পারবা না। কথা কি বুঝছো? একটু পরে কখনো মেডিকেলে চান্স পাওয়া যায় না। তো দ্যাটস ওয়াই অনেক কিছু বিসর্জন দিতে হয়। যাক, সকালবেলা এসব বক বক না করাটাই ভালো, এগুলো বিরক্তি করে, সব বোরিং কথাবার্তা গুলো শোনা। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নেক্সট ক্লাস, বোটানি লেকচার 2। আর একটা বোরিং একটা ক্লাস, বোটানি লেকচার গুলো বোরিং, কথা বুঝছো? তোমাদের তোমাদের সবচেয়ে ফেভারিট হচ্ছে জুওলজি, তোমরা এটা খুব ভালো লাগে তোমাদের, আমি জানি। সো কিছু তো করার নেই, বোটানি তো পড়াইতে হবে। সো আজকে আমারও সেকেন্ড লেকচার, তোমাদের সাথে পরিচয় দ্বিতীয়বারের মতো। আমরা আজকে পড়াবো কোষের গঠনের শেষ হাফ থেকে। এবং আমাদের আজকের লেকচারে ব্রায়োফাইট টেরিডোফাইট, তো ছোট্ট একটা চ্যাপ্টার আছে ব্রায়োফাইট টেরিডোফাইট আমাদের, যেটা না বললেই নয়। এই চ্যাপ্টারটা এত ছোট এবং এত ইম্পর্টেন্ট যে এই চ্যাপ্টারটা শুরু করতে গেলে তোমাদের শেষ করার সময় মন খারাপ হয়ে যায়, কারণ চ্যাপ্টারটা শুরু করার আগে দেখো যে শেষ হয়ে গেছে। এই চ্যাপ্টারটা একটু সিস্টেমেটিক ভাবে পড়তে হবে। চ্যাপ্টারটা আমি দেখাই দিব কিভাবে পড়বা, বা কিভাবে তুমি আসলে রিক্যাপিচুলেট করবা চ্যাপ্টারটা যখন রিভিশনটা দিবা। ক্লিয়ার? তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লেকচার। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওকে, দেখো আমাকে এখানে আমরা গতকালকে আমাদের লেকচারটা মানে কোথায় শেষ করছিলাম দেখি তো, বলো তো। কোষের ঘটনা কোন জায়গাটাতে শেষ করছিলাম? হোপফুলি ক্রোমোজোম পর্যন্ত ক্রোমোজোমের ক্রোমোজোম পর্যন্ত পড়েছিলাম ভাই, নিউক্লিক অ্যাসিড থেকে ক্রোমোজোমের শুরু হবে। দ্বিতীয় স্তর থেকে শুরু হবে। থেকে শুরু করবেন আজকে। বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা। পর্যন্ত পড়াইছিলেন ভাইয়া। হুম, হুম, হুম। বিভাজনে ক্রোমোজোম পর্যন্ত আমরা কাজ করছিলাম না ভাইয়া। ঠিক আছে। বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা পর্যন্ত পড়িয়ে দেওয়া হয় নাই। থেকে শুরু হবে, নিউক্লিক অ্যাসিড থেকে শুরু হবে। আমাদের ঠিক আছে, ঠিক আছে। ওই কোষের ঘটনা দেওয়া হয় নাই ভাই। ওকে, আমরা মেবি নিউক্লিক অ্যাসিড থেকে শুরু করবো, ঠিক আছে? Okay.
ঠিক আছে, ওকে। আমাদের আজকের লেকচারটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড কোষের গঠন। আমরা রেস্ট হাফটা কিছুটা জিনিস বোঝার আছে, যেহেতু তোমাদের একটা নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ আছে, আরএনএ আছে, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, জেনেটিক কোড, জিন, এই শব্দগুলো কিছু কিছু জিনিস বোঝার আছে। তো ট্রাই করব যতটুকু বুঝলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষাতে পাইতে পারবা। নট লাইক দেন আমি এখন জেনেটিক কোড যদি বুঝাইতে চাই তাহলে জেনেটিক্স এর কোনো একজন মানুষের মতো আমি তোমাদেরকে এখন বুঝাবো না। মানে যতটুকু তোমাদের বুঝলে তোমাদের কোশ্চেন গুলো তোমরা ইজিলি আনসার করতে পারবা, এবং আলটিমেটলি ভাবে এতটুকু বুঝাটাই তোমাদের জন্য এই স্টেজে এই পর্যন্ত আনা। আমি ততটুকু পর্যন্তই বুঝাবো ইনশাআল্লাহ। চলে আসে আমাদের নিউক্লিক অ্যাসিডের ব্যাপারটা। নিউক্লিক অ্যাসিডের আমরা গতকালকে ওকে গতকালকে আমরা যে জায়গাটা শেষ করতে সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড রাখ পর্যন্ত। ওকে, আমরা নিউক্লিক অ্যাসিডের স্লাইডটা কিন্তু পড়ছিলাম যে নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে আমরা কি পড়বো। প্রথমে দেখো নিউক্লিক অ্যাসিডের বিজ্ঞানী নামটা পড়তে হবে। প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিজ্ঞানীর নাম, বিজ্ঞানী মিশার। এই নামটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ উনি নিউক্লিক অ্যাসিডটা দেখছে কোত্থেকে, দেখো নিউক্লিক অ্যাসিড উনি দেখছে শ্বেত রক্তকণিকার পুজ থেকে, পুজ মানে পাশ থেকে আর কি। অর্থাৎ যেই জায়গায় কাটা গেছে সেই জায়গায় যে একটা পাস সৃষ্টি হয়েছে, ওই পাস থেকে ডাব্লিউবিসি। আমরা যখন জুলজি পড়বো সেখানে লেখা আছে যে পুজ বা পাস মানেটা কি, জাস্ট নাথিং, জাস্ট কালেকশন অফ ডাব্লিউবিসি। অর্থাৎ শ্বেত রক্ত কণিকা গুলি ওখানে মূলত কি তৈরি করে, পাস সৃষ্টি করে। এই শ্বেত রক্ত কণিকা থেকে মূলত নিউক্লিক অ্যাসিড দেখছে কি বিজ্ঞানী মিশার। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। বিজ্ঞানী মিশার কি করছে, শ্বেত রক্ত কণিকা থেকে পাসটা দেখছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। উনি নামকরণ করছে নিউক্লিন। এই ধরনের এত মলিকুলার লেভেলের কথা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। জাস্ট সর্বপ্রথম কে দেখছে, বিজ্ঞানী মিশার। কোথায় দেখছে, ডাব্লিউবিসি থেকে বা শ্বেত রক্ত কণিকা থেকে। বিজ্ঞানী অল্টম্যানের তো আর কোনো কাজ নাই। এই অল্টম্যান, দেখো একটা কথা মনে আছে, দেখবা মনে আছে কিনা তোমাদের, অল্টম্যান মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছে অল্টারনেটিভ ভাবে, বায়োপ্লাস্ট। আশা করি তোমাদের মনে আছে। কিন্তু ওই অল্টম্যানের ওইখানে যেরকম অল্টারনেটিভ নামটা দিছে, এইখানে কিন্তু তিনি অল্টারনেটিভ নামটা দেয় নাই, ওখানে উনি ভালো নামটাই দিছে। মানে নিউক্লিক অ্যাসিডকে নিউক্লিক অ্যাসিডই বলছে অল্টম্যান। খেয়াল করছো? একটু মাইটোকন্ড্রিয়ার সাথে রিলেটেড করো। মাইটোকন্ড্রিয়াকে যখন আবিষ্কার করছে কলিকার, মাইটোকন্ড্রিয়াকে মাইটোকন্ড্রিয়া বলছে ব্যান্ডা। আর মাইটোকন্ড্রিয়াকে মাইটোকন্ড্রিয়া না বলে অল্টারনেটিভ বলছে কি, অল্টম্যান। কি বলছে, বায়োপ্লাস্ট বলছে। এটা পরে কথা, কিন্তু অল্টারনেটিভ নামটা বলছে কি, অল্টম্যান। সে অল্টম্যান তো সারা জীবন আর অল্টারনেটিভ নামটা বলবে না, তারও তো ইচ্ছা করে যে মেইন নামটা বলার জন্য। সে তার মানে পরিশেষে একটু, হ্যাঁ জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি একটু ব্যস্ত আছি আমি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ভাই আর হতে পারবে না। হ্যাঁ একটা কথা ছিল ভাইয়া, হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কথা ছিল। আমাদের পিডিএফ দেওয়া হয় নাই। আমার একটা অনেক বড় প্রবলেম আছে ভাই, অনেক বড় একটা প্রবলেম। একটা ইম্পর্টেন্ট বলেন না ভাই, সবাই বলতেছে। ওকে, দেখো তোমাদের এটা নাই ওটা নাই সেটা নাই, মনে হচ্ছে সংসারের বড় বইয়ের মতো কথা, কি বুঝছো? ওকে ঠিক আছে, আমরা তো বললাম তো তোমাদের যা যা না, এই দিলশাদ তুমি হাত তুলবা না এখন। তোমাদের যা যা নাই ওগুলো আমাদেরকে, এই যে আমরা তো কিছুক্ষণ পর আবার ব্রেক দিব, ব্রেকের সময় বলিও যে ভাই কিছুই নাই, রেটিনা নাই, আমি নাই, আপনি নাই, কেউ নাই, আমাদের কিছু নাই, কে হবে কিছু নাই, কথা বলছি। আমরা তখন বলবো, আপাতত একটু পড়া শেষ করে দিবেন। হ্যাঁ, পড়াশোনা শেষ করতে পারলে আমার ভিতর থেকে একটু দুধ দুধ করে আর কি, কারণ আমারও বাসায় যাইতে হবে তাড়াতাড়ি। দেখো তাহলে অল্টম্যানের ব্যাপারটা আমরা মনে রাখতে হবে। অল্টম্যান ওই জায়গায় কি দিছিল, অল্টারনেটিভ নামটা দিচ্ছে, বাট এই জায়গায় তিনি মেইন নামটাই দিছে। এটাই হলো কথা। এতগুলো কথার অর্থটা হচ্ছে এটাই যে অল্টম্যান এক জায়গায় মেইন নাম দিছে, এক জায়গায় অল্টারনেটিভ নামটা দিছে। তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে, আর কিছু নাই। ঠিক আছে, তারপর এবার দেখো বিজ্ঞানী লেভেন কথাটা লাগবে। বিজ্ঞানী লেভেইন ডিএনএ এবং আরএনএ দুটি নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন। একটা কথা খেয়াল করতে পারো যে ডিএনএ আবিষ্কার করেন, ডিএনএ এর গঠন কি আবিষ্কার করছে সেটা আমরা কিছুক্ষণ পরে পড়বো। বাট তোমাকে যদি বিয়ে ধরতে বলে ডিএনএ এবং আরএনএ নামক দুইটা নিউক্লিক অ্যাসিড কে আবিষ্কার করছে, এই কথাটা এভাবে আসবে না। আসবে কি, ডিএনএ ও আরএনএ কে আবিষ্কার করেন লেভেইন বা লেভেইনি, যেটাই বলো না কেন। কোশ্চেনটা এভাবে ইম্পর্টেন্ট। সাল ইম্পর্টেন্ট না, সালের গুলি মারো। আশেপাশে দেখো নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেনের পরিমাণটা 15%, ফসফরাস অ্যাসিডের পরিমাণ হচ্ছে যে তোমার 10%। এই কোশ্চেনটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে, এটা চ্যাপ্টারের যখন কোশ্চেনটা হয় তখন আসে, কিন্তু এটা মেডিকেলি স্ট্যান্ডার্ড কোশ্চেন না। কথা কি বুঝছো? যখন কোষের গঠন থেকে তোমাদের পরীক্ষা হবে তখন হয়তো এই কোশ্চেনটা দিতে পারে যে নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেনের পরিমাণটা কত, অথবা ফসফরাসের পরিমাণটা কত। আমরা জানি নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন থাকে, আবার 3 নাম্বার বা 5 নাম্বার ইয়াতে কি থাকে, ফসফরাস থাকে বা ফসফেট থাকে। নাইট্রোজেন হচ্ছে 15, মানটা একটু পরে রাখতে পারো। আরএনএ 90 ভাগ থাকে সাইটোপ্লাজমে, আর 10 ভাগ থাকে নিউক্লিওলাসে। সেটা আমরা বলবো না, আমরা গতকালকে বলছি এইসব কথাবার্তা গুলা। তারপরে এবার দেখো যেটা তোমাদের মনে আছে কিনা, দেখো নিউক্লিক অ্যাসিড
এই যে দেখো, নিউক্লিক অ্যাসিড বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করে বলে এদেরকে মাস্টার মলিকিউল বলা হয়, যেটা আমি কালকে বলছিলাম কথাটা। আমরা একটু পরে পাবো মাস্টার মলিকিউল আরো কাকে বলা হয়। আপাতত এই পর্যন্ত আমাদের এটাই ইম্পর্টেন্ট, মাস্টার মলিকিউলটা আসলে কি। কে মাস্টার মলিকিউলটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। একটা নিউক্লিক অ্যাসিডের মূল উপাদানের মধ্যে কি কি থাকে? একটা পেন্টোজ সুগার থাকে, সেটা হোক রাইবোজ অথবা ডিঅক্সিরাইবোজ, আরএনএ ডিএনএ আলাদা। একটা নাইট্রোজেন বেস থাকে, এই নাইট্রোজেন বেস গুলোকে আমরা ভাগ করছি পিউরিন এবং পাইরিমিডিন ক্ষারক। এগুলো প্রত্যেকটা তোমরা জানো, এগুলো সহজ, তোমাদের ইন্টারমিডিয়েট তোমরা পড়তে 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 উড়াই ফেলছো একদম, আমি জানি। তারপর একটু বলার জন্য বলা আর কি, বুঝছো। ফসফরিক অ্যাসিড তেমনি জানো। তাহলে এবার দেখো পেন্টোজ সুগারের মধ্যে একটু খেয়াল করতে হবে, পেন্টোজ সুগার কতগুলো ডিঅক্সিরাইবোজ সুগার, কতগুলো রাইবোজ সুগার। আরএনএ তে রাইবোজ সুগার, ডিএনএ তে ডিঅক্সিরাইবোজ সুগার, এগুলো আমি না বললেও তোমরা খুব ভালো করে এগুলো জানো। সহজ জিনিস, পরীক্ষাতে আসে, পারতে হয়। আসে এবার দেখো রাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, এগুলো থেকে কি পড়বা? এগুলো কিছুই পড়ার দরকার নাই। আমরা যখন কোষ রসায়নে পড়বো সেখানে দেখবা যে আরএনএ এবং ডিএনএ অর্থাৎ রাইবোজ সুগার এবং ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে, সেখান থেকে আমরা পার্থক্যটা পড়ে ফেললে হবে, আদারওয়াইজ এগুলো লাগবে না। এখানে একটু খেয়াল করো, নাইট্রোজেন গঠিত ক্ষারক, এই কথাটা খেয়াল করো, নাইট্রোজেন গঠিত ক্ষারক। সেখানে আমরা বললাম এটা দুই প্রকার, একটা পিউরিন ক্ষারক, একটা পাইরিমিডিন ক্ষারক। তুমি শিখবাটা কি? জাস্ট সিম্পল কথাবার্তা, পিউরিন ক্ষারক হচ্ছে কে, পাইরিমিডিন ক্ষারক হচ্ছে কে, কে মানে কারা আর কি। পিউরিন হচ্ছে এ জি, এ এবং জি, এই দুটোই মনে রাখবা, এ এবং জি হচ্ছে পিউরিন ক্ষারক। দেখো পিউরিন কিন্তু নাম হচ্ছে ছোট, কিন্তু রিং হচ্ছে মাত্র দুইটা। দেখো নাম হচ্ছে ছোট বাট রিং হচ্ছে বড়, খেয়াল করছো? পিউরিন নাম হচ্ছে ছোট, কোশ্চেন গুলো এভাবে হয়, পিউরিন ক্ষারক দুইটি রিং বিশিষ্ট নাকি একটি রিং বিশিষ্ট, কথা কি বুঝছো? এটা হচ্ছে কোশ্চেনের টাইপটা। পিউরিন নামটা ছোট কিন্তু রিং থাকে দুইটা, ঠিক আছে। এখানে একটু খেয়াল করতে পারো, যদি এগুলো পরীক্ষা হলে জীবনও মনে থাকবে না, বলার জন্য বলা আর কি। এই দেখো অ্যাডেনিন গুয়ানিন ডাবল রিং থাকে, অ্যাডেনিন গুয়ানিন ডাবল রিং থাকে, এটাকে আমরা পিউরিন ক্ষারক বলি। ক্লিয়ার? ওকে, নামটা পড়তে হবে পরীক্ষাতে, একটা র্যান্ডম কোশ্চেন, নিচের কোনটি পাইরিমিডিন ক্ষারক নয়, ডেফিনেটলি সেটা পিউরিন ক্ষারক হবে, একটা অপশনে থাকবেই, ঠিক আছে। আর পাইরিমিডিন ক্ষারক কারা, এগুলো আমরা তোমরা সবাই জানো, পাইরিমিডিন ক্ষারক কারা, টিএসইউ। আমি একটা বৃহৎ কথা বলে রাখি, পাইরিমিডিন ক্ষারক নামটা হচ্ছে বড় কিন্তু চেইনটা হচ্ছে, রিংটা হচ্ছে এক, তোমরা জানো, ভালো কথা। এখন এখানে তোমাদের ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো, এই যে ডিএনএ তে কি থাকে, অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, থাইমিন থাকে, আমরা জানি। আরএনএ তে কি থাকে না, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, আমরা সবাই জানি আরএনএ তে কি থাকে। এখন একটু খেয়াল করো, এই ইউরাসিল থাকে, খেয়াল করো, কোথায়, এই যে আরএনএ তে থাকে ইউরাসিল, কথা বুঝছো? এই যে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে নাইট্রোজেন বেসে যে সমস্যা মানে পার্থক্য, সে পার্থক্যগুলো কখনো কিন্তু পিউরিন ক্ষারকে পার্থক্য না। অর্থাৎ ডিএনএ তে, কথাটা খেয়াল করো, ডিএনএ তে পিউরিন ক্ষারক যেগুলো থাকে, আরএনএ তো পিউরিন ক্ষারক সেগুলাই থাকে। সহজ কথা, ডিএনএ তে অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, আরএনএ তো অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে। যেহেতু অ্যাডেনিন এবং গুয়ানিনটা হচ্ছে পিউরিন ক্ষারক, এই কারণে আমি বলবো কি, ডিএনএ তে পিউরিন ক্ষারক এবং আরএনএ তে পিউরিন ক্ষারক সেম, সেম টু সেম। সমস্যাটা হয় কোথায়, এদের মধ্যে পার্থক্য হয় কোথায়, পাইরিমিডিন ক্ষারকে। ডিএনএ তে কি থাকে না, ইউরাসিল থাকে না। আর ইউরাসিল কার থাকে, আরএনএ তে থাকে। তাহলে আরএনএ তে থাকে ইউরাসিল, আর ডিএনএ তে বাকিগুলো থাকতেছে। এটা নিয়ে একটা বেসিক পার্থক্য পরীক্ষাতে আসে, তোমরা জানো এগুলা। এই যে নিচে যেগুলো দেওয়া আছে ক্ষারকের নাম সমূহ গুলা, অ্যাডেনিন, থাইমিন কোত্থেকে আসে, থাইমাস থেকে, থাইমাস মানে কি, হাবিজাবি, হাবিজাবি, এগুলো কিছু লাগবে না। এগুলা এগুলা যাদের পড়তে খুব ইচ্ছা করে তারা একটু পড়তে পারো, বাট এগুলা একবারে মিনিংলেস পড়াশোনা, কথা কি বলছো? এমনি হয়তো যাদের খুব জানতে ইচ্ছা করে, আমার খুব জানতে ইচ্ছা করে, তারা একটু পড়তে পারো, কি কিছু কোনো কিছু পড়ার নাই, কোনো কিছু আসারও মতো না। তুমি দেখো কখনো কোনো জিনিস আসে নাই, আসবে না, এগুলো কিছু না, এগুলো হচ্ছে যে ওই একটু তথ্যভিত্তিক পড়াশোনা আর কি। ওকে, আমরা চলে আসি এবার দেখো নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ। নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? দুই প্রকার, ডিএনএ এবং আরএনএ। ওকে, এবার দেখো ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, সবাই জানি। এবার দেখো এই যে থার্ড লাইনটা, যেটা গতকালকে তোমাদেরকে হয়তো পড়ছিলাম, মনে আছে কিনা, ডিএনএ হলো জীবনের আণবিক ভিত্তি। এখানে শুধু আণবিকটা খেয়াল করবা, আমরা কিছুক্ষণ পরেই পাবো জীবনের রাসায়নিক ভিত্তিটা কি, গতকালকে স্লাইডে দেওয়া ছিল। আশা করি তোমরা রিকল করতে পারতেছো, আমি যতটুকু আমি আশা করবো তোমরা রিকল করতে পারতেছো। হ্যাঁ, তো জীবনের আণবিক ভিত্তি আসলে কে, বা জীবনের রাসায়নিক ভিত্তির কে, একই, ডিএনএ। তারপরে এবার আসো
মানুষের ডিপ্লয়েড কোষে কত পিকোগ্রাম ডিএনএ থাকে, এই জিনিসটা একটু নতুন অ্যাড করছে, এই জিনিসটা একটু দাগ দিতে পারো। কখনো মেডিকেল আসে না, যেহেতু কখনো বইয়ে ছিল না, কিন্তু এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। একটা প্রাপ্ত বয়স্ক মানুষের দেহে কত গ্রাম ডিএনএ থাকে, সুপার ডুপার ইম্পর্টেন্ট, টপ মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাবার্তা। একটা মানে প্রাপ্ত বয়স্ক মানুষ এর দেহে কতটুকু ডিএনএ থাকে, 100 গ্রাম ডিএনএ থাকে। এই 100 কথাটা বলতে গেলে আমি অনেকগুলো কথা তোমাদেরকে এখানে বলতে পারি, তোমাদের বইয়ে বিভিন্ন জায়গায় 100 কথাটা আছে। 100 কথাটাকে তুমি যদি একসাথে কোলাবোরেট করো তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। আমি একটু দেখাই, একটা স্লাইড শেয়ার করি তোমাদের সাথে। ওকে, আমি আশা করি আমাকে আমাকে তো দেখতে পাচ্ছ, স্লাইডটা দেখা যাচ্ছে স্ক্রিনে, দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে ভাই। দেখা যাচ্ছে। 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 জুম করিয়ে একটু ছোট করেন, আরেকটু ছোট করেন। দেখা যাচ্ছে। ভাই ক্লাস করার সময় এরকম বেয়াদবি করতেছ কেন? ওকে, আসো তোমরা। দুষ্টমিতে আমরা করবোই, যেহেতু আমরা তো আর সবসময় আর পড়াবো না। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। দেখো 100 নিয়ে মোটামুটি ভাবে যতটুকু ইনফরমেশন তোমাদেরকে দেওয়া যায়, এগুলো তোমাদের মাথার ব্রেন মোটামুটি ভাবে মানে একবারে ডিস্ট্রয় করে দিবে এই মানগুলো মনে রাখার জন্য। দেখো প্রথম কথাটা হচ্ছে সেল থাকে আমাদের বডিতে 100 ট্রিলিয়ন। এই প্রত্যেকটা জিনিস মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা জিনিস তোমাদের একদম মেইন বুকের মধ্যে আছে। মেইন বুক বলতে কিরকম, আমি যদি বোটানিতে মেইন বুক ধরি তাহলে আমি বলবো যে হাসান স্যার, সাবসিডিয়ারি বই ধরলে আমি ধরবো আজমল স্যার। দেখো সেল আমরা যখন পড়বো কোষ রসায়ন, কোষ বিভাজন, সেখানে দেখবা যে আমাদের দেহে কতটুকু কোষ থাকে, কয়টা কোষ থাকে, 100 ট্রিলিয়ন। আমাদের নিউরন থাকে 100 বিলিয়ন। তুমি সেটা পাবা জিওলজিতে, তোমাদের সমন্বয় নিয়ন্ত্রণে পাবা 100 বিলিয়ন থাকে আমাদের নিউরন। মাইন্ড ইট, 100 বিলিয়ন। কিছু না আগে তোমরা পড়ছিলা ডিএনএ থাকে 100 গ্রাম। তোমাদের প্রিয় কেমিস্ট্রিতে তোমরা সেখানে পাইলা অর্গানিক কেমিস্ট্রি। আশা করি তোমরা খুব সুন্দর মতো ভুলে গেছো, আর যদিও না পড়ে থাকো তাতে এমনিই নাই। সেন্ট মেয়ার বিক্রিয়া এবং গেটারম্যান বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া তাপমাত্রা কত 100। দুইটা বিক্রিয়া আছে, সেন্ট মেয়ার এবং গেটারম্যান বিক্রিয়া। তারপর দেখো মাইটোকন্ড্রিয়াতে এনজাইম থাকে 100, যেটা গতকালকের লেকচারে ছিল। আশা করি এই জিনিসটা তোমরা পাইছো যে ক্রিস্টালাইন মাইসিলিক কতটা সেলুলোজ চেইন নিয়ে গঠিত, সেটাও 100 কিন্তু। তবে দেখো শুক্রদের আপেক্ষিক মিষ্টতা কত 100, এই জিনিসটা তোমরা কোষ রসায়নে পাবা। আপেক্ষিক মিষ্টতার একটা স্কোর আছে, সেই স্কোরটা আমি পড়াবো। আপাতত এটুকু মনে রাখো, শুক্রদ হচ্ছে 100। তারপরে এবার দেখো ব্লাস্টোসিস্টের মধ্যে কয়টা কোষ থাকে, 100টি কোষ থাকে। এটা তোমাদের জলদিতে মানব জীবনের ধারাবাহিকতাতে আসে। তোমরা যখন জলদি পড়বা তোমাদের প্রাণের প্রিয় চ্যাপ্টার প্রতিরক্ষাতে, সেখানে লেখা থাকবে যে অ্যান্টিবডি কত ধরনের, 100 মিলিয়ন। খেয়াল করো, এগুলো মিলিয়ন না বিলিয়ন, বিলিয়ন না ট্রিলিয়ন, তুমি শেষ মাথা ঘুরে পড়ে যাবে এগুলো, বিভিন্ন জায়গায় ইনফরমেশন গুলো দেখো। এবার দেখো লিম্ফোসাইট ক্লোন থাকে 100 মিলিয়ন। এই 9 নাম্বারটা খুব কম ইম্পর্টেন্ট। আমার কথা কি বুঝছো? 9 নাম্বারটা খুবই লেস ইম্পর্টেন্ট। 10 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দৈনিক নিউট্রিবেল তৈরি হয় কতটি, 100টি। একটা ম্যাক্রোফেজ কতটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে, 100টি। এই যে দৈনিক কয়টা নিউট্রিবেল তৈরি হয়, একটা ম্যাক্রোফেজ কয়টা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে, এই সবগুলো তোমাদের প্রতিরক্ষায় আজমল স্যারের বইতেই আসে। নট লাইক দেন আমি এখানে অন্য রাইটারের বই ধরেনি, আজমল স্যারের বইতে আসে। তারপর এবার দেখো অ্যামাইনো অ্যাসিড মিলে কতটি অ্যামাইনো অ্যাসিড মিলে একটা প্রোটিন গঠিত হয়, 100 বা তার চাইতেও বেশি। লাস্টে একটা কথা উঠে না, 13 নম্বর পয়েন্টটা, এলডিএল এর স্বাভাবিক মাত্রাটা কত বলছে, 100 চাইতে কম থাকতে হবে। ওটা 100 ছিল, হয়তো তোমরা 1 দেখতে পাচ্ছ। মোটামুটি ভাবে 100 নিয়ে তোমাদের বইয়ে যতগুলো ইনফরমেশন মেডিকেল স্ট্যান্ডার্ড ইম্পর্টেন্ট, সেখানে আমি এখানে কালেক্ট করে দেওয়ার ট্রাই করছিলাম। তোমরা মেমোরাইজটা এভাবেই করবা, যেখানে যেভাবে দেওয়া আছে এভাবে মেমোরাইজ করবা, তাহলে হয়তো বা কিছুটা ইজি হবে তোমাদের জন্য মেমোরাইজিং করার জন্য। কথা কি বুঝছো? এখানে কোনো কোশ্চেন আছে কারো এই স্লাইডটাতে? দেখো তো। একটু জুম ছোট করেন ভাইয়া। গতকালকে পিডিএফ ইনফরমেশন আছে। জুমটা একটু ছোট করেন। এখানে একটা কোয়েকশন ছিল ভাই। ভালো ভালো। কোয়েকশনটা হচ্ছে ভাই, এখানের মধ্যে কি এখানে বাইরে আর কোনো কোয়েকশন নাই? অথবা এখানে বাইরে কিছু আসবে না? কোনটা কোনটা? এর বাইরে কি আর কিছু আসবে না? মানে 100 দিয়ে এখানের বাইরে আর কোনো কিছু নাই?
100 ডিএনএ ব্যাপারটা হচ্ছে যে আমি তো জাস্ট তোমাদেরকে একটা সিস্টেম দেখাচ্ছি যে তুমি কিভাবে পড়াটা সাজাবা। এখানে 100 দিয়ে যে ব্যায়ামগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমার সাধারণ মাথায় আসছে তোমাদের বিভিন্ন জায়গার বইয়ের মধ্যে। কথা কি এগুলোর বলছো? পিডিএফটা একটু দিয়ে দিলে ভালো হয় বেশি। আসলে স্যার কালকে এগুলো PDF দিয়ে দেন। বেশি কথা হচ্ছে, বেশি কথা হচ্ছে। ভাইয়া অফ করে দেন। ভাইয়া মিউট করেন না, মিউট করে দেন, মিউট করেন, মিউট করেন। মিউট করে দেন। করেন। ওকে, এখানে ব্যাপারটা হচ্ছে কি জানো, তোমরা বইয়ের পিডিএফটা পাচ্ছই এবং দেখো প্রত্যেকটা স্লাইড যখন আমি ব্যাখ্যা করতেছি, আবার প্রত্যেকটা স্লাইড যখন আমি স্ক্রিনে অনেকক্ষণ রাখতেছি, একটা স্ক্রিনশট নিতে খুব একটা বেশি সময় লাগার কথা না। আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে পিডিএফটা রেটিনা দিতে দেয় না বা দিতে চায় না বা সামথিং লাইক ব্যাপার আছে। আর ব্যাপারটা হয় কি, মানে এগুলো তো ধরো সম্পূর্ণ জিনিসগুলো আমার তৈরি করা জিনিস, তো আমার তৈরি করা একটা জিনিস এরকম ফটোকপি করে দিয়ে দেওয়া, তাহলে তুমি স্ক্রিনশট নিয়ে রাখো, নিজে লিখে নাও, তাহলে একটা ব্যাপার থাকে। ধরো তুমি এক সারা রাত বসে একটা জিনিস তৈরি করলা, তারপর কি করলা, ওটা সায়েন্সা মার্কেটে আসলে বললো ফটোকপি করে দেন, ফটোকপি করে মোটামুটি সবাই পাইলো, কেমন জানিস ব্যাপারটা লাগলো না? তো রেটিনার ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যেগুলো টিচারে কিছু ব্যাপার স্যাপার যেগুলো থাকে সেলফ, যেমন এই জিনিসগুলো কিন্তু আমি ক্লাসে লিখে দিতাম, তখন কি তুমি পিডিএফ পাইতা না। এখন এই জিনিসগুলো যখন স্ক্রিনে রাখলাম, তুমি সেটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তবে হ্যাঁ, রেটিনা যদি আমি তো আসলে বলে দেওয়ার মনেও থাকে না, সত্য কথা বলতে ট্রাস্ট মি, আমার মনেও থাকে না যে এগুলো দিয়ে দেওয়ার জন্য। তারপরেও অনেক সময় হয় কি, বলে দিলে হয়তো অনেক সময় দিতে পারে। তবে সবচেয়ে ভালো বুদ্ধিটা হচ্ছে রেটিনার আশাটা না করে যে জিনিসটা ক্লাসের টিচাররা স্লাইড শো করবে, স্ক্রিনশটটা নিয়ে রাখো, এটা ভেরি হ্যান্ডি, এটা খুব হ্যান্ডি। আবার রেটিনাকে বলবা, রেটিনা বলবে দিছি তো, তুমি পাও নাই কেন, এত কথা কিসের কেন, কথা কি বলছো? স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, তারপরেও কিন্তু রেটিনাকে আমরা বলবো, তারপরেও তোমরা রেটিনা থেকে বলো পিডিএফ দেওয়ার জন্য, কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তার রেটিনা পরে দিবে, কখন দিবে, পাইছো কিনা, এই টেনশনটা থাকলো না। কথা কি বলছো? ওকে, আমরা চলে যাই আমাদের পড়াতে। আশা করি 100 নিয়ে সমস্যা হওয়ার কথা না, যতটুকু পারলাম। আবার দেখো, আসো ডিএনএ এর ভৌত গঠন। ডিএনএ এর ভৌত গঠনের মধ্যে প্রথমে দেখতে হবে ডিএনএ কে রঞ্জক পদার্থ যে আবিষ্কার করছে বা ডিএনএ কে রঞ্জিত কালারাইজ করছে, সেই নামটা লাগবে রবার্ট ফোলজিন বা ফেলজিন, নামটা লাগবে এই নামটা। এটাকে আমরা বলি কি ফোলজিন বা ফেলজিন স্ট্রেনিং বলা হয়। ডিএনএ রঞ্জিত পদার্থ কি আবিষ্কার করছে? ফোলজিন। এবার দেখো একটা কথা আছে এখানে, এই যে অ্যাডেনিন থাকে সাইটোসিনের সাথে, অ্যাডেনিন থাকে থাইমিনের সাথে, সাইটোসিন থাকে গুয়ানিনের সাথে। এই যে এদের সাথে আমরা কিছুক্ষণ পরে দেখাবো, এগুলো তোমরা জানো। এই যে এদের সাথে যে থাকে, অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথে থাকে, সাইটোসিন সবসময় গুয়ানিনের সাথে থাকে, এই যে একটা রুলস, এই রুলস নাম হচ্ছে শারগ্রাফস রুলস। এই শারগ্রাফস রুলটা একটু মনে রাখবা, লেস ইম্পর্টেন্ট বাট মনে রাখতে পারো, ঠিক আছে? অ্যাডেনিন থাইমিনের সাথে থাকে, এটা ওর সাথে থাকে, এখানে কিছু লাগবে না। ওয়াটসন ক্রিক ডিএনএ এর মডেলটা দিছে, সবাই আমরা পড়ে আসছি এটা মোটামুটি ভাবে। ওয়াটসন ক্রিকটা ডিএনএ এর ডাবল হেলিক্সের গঠন কে বর্ণনা করছে? ওয়াটসন ক্রিক। একটা কথা মনে রাখতে হবে, এই ওয়াটসন ক্রিকের সালটা লাগবে, এটা একবার মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসছিল। সালগুলো আমি সাধারণত যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে সেগুলোই বলবো, নতুন করে কোনো সাল আমি কখনো ক্লাসে বলি না, বিকজ ওই আগের কথাটাই মনে থাকবে না সালগুলা। ওয়াটসন এবং ক্রিক 1953 সালে তারা এটা দিছে, এবং দ্যাটস ওয়াই 10 বছর পরে, ওটা 1963 সালে তারা এটার জন্য নোবেল প্রাইজ পেয়েছে। ডিএনএ দেখতে কিরকম সামথিং এরকম অবস্থা, ঠিক আছে? তাহলে কখন দিছিল এবং কখন নোবেল পুরস্কার পেয়েছে সেটা লাগবে। এবার দেখো ডিএনএ এই যে গঠনটা, এই যে গঠনের মধ্যে এত কিছু দেওয়া আছে যেটা তোমরা ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় খুব ভালো উড়াই ফেলছো। ডিএনএ গঠনের যে 13টা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট 100% ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট 100% ইম্পর্টেন্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট। এখন তোমরা সবই এগুলো জানো। এই 13টা পয়েন্ট থেকে বেসিক্যালি আসলে পড়ার কি আছে? এই 13টা পয়েন্ট থেকে দেখো, পয়েন্ট থেকে পড়ার কি আছে আমি একটু দেখাই। তুমি প্রত্যেকটা পয়েন্ট রিডিং পড়বা, বাট আলটিমেটলি আসলে তুমি দেখবা যে প্রত্যেকটা পয়েন্ট যখন পড়বা, পড়ার মধ্যে তুমি আসলে কি পাবে দেখো। ওকে, দেখো তুমি এগুলাই পাচ্ছ, এগুলাই পাচ্ছ, এই যে দেখো এগুলাই পাচ্ছ। সেটা কি? রেপ্লিকেশন, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের একদম জিস্ট কথাবার্তাগুলা। অর্থাৎ তুমি যে 13টা পয়েন্ট পড়বা ইন সামেশনে, আমরা এই জিনিসগুলোই পাবো। 1953 সাল ওয়াটসন এবং ক্রিক বেটা এটা আবিষ্কার করছে, বিনিময়ে তাদেরকে সান্ত্বনা পুরস্কার মানে নোবেল পুরস্কার দিয়েছে 1963 সালে। তারপরে অ্যাডেনিন থাকে থাইমিনের সাথে, দেখো কয়টা হাইড্রোজেন বন্ড? 2টা হাইড্রোজেন বন্ড। সাইটোসিন থাকে গুয়ানিনের সাথে, কয়টা হাইড্রোজেন বন্ড? 3টা হাইড্রোজেন বন্ড। এই রুলসটার নামটা কি? শারগ্রাফস রুলস। সেটা আমরা কিছুদিন আগে পড়ে আসছিলাম। একটা হেলিক্সের ইয়াটা কত? 34 অ্যামস্ট্রং।
একটা হেলিক্সের দৈর্ঘ্যটা এবং দেখো একটা প্যাচের দৈর্ঘ্যটা এবং দেখো এই 34 অ্যামস্ট্রং এ কয়টা নিউক্লিওটাইড থাকে? 10টা নিউক্লিওটাইড। একটা নিউক্লিওটাইড আর আরেকটা নিউক্লিওটাইডের মাঝখানে দূরত্ব কত? 3.4 অ্যামস্ট্রং। খেয়াল করছে কথাগুলা। এবং হেলিক্সের ব্যাসটা কত? ব্যাস হচ্ছে 20 অ্যামস্ট্রং। তোমাকে যদি বলে ডিএনএ আণবিক ওজনটা কত? 10⁶ টু 10⁹ কি এটা কি কেজি না কি হাবিজাবি না টন এগুলো কিছু বলে নাই, বা পিকোগ্রাম এগুলো কিছু বলে নাই, জাস্ট এই মানটা তোমাদের বইতে দেওয়া আছে। কথাটা খেয়াল করো। একটা হেলিক্সের মধ্যে হেলিক্সের দৈর্ঘ্যটা হচ্ছে 34 অ্যামস্ট্রং। একটা এই দৈর্ঘ্যের মধ্যে নিউক্লিওটাইড থাকে মাত্র 10টি। তাহলে মানে প্রত্যেকটা নিউক্লিওটাইডের দূরত্ব কত? ওই ভাগ করে 10টি 3.4 এবং হেলিক্সের ব্যাসটা কত? 20 অ্যামস্ট্রং। আলটিমেটলি ডিএনএ আণবিক ওজনটা কত? এই যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো বারবার পরীক্ষাতে আসে। আলটিমেটলি তোমার ওই 13টা পয়েন্টের ইনসামেশন এগুলাই, তোমাকে এগুলোই ক্লিয়ার করে জানতে হবে। এখানে আরেকটা কোশ্চেন আছে তোমাদের বইটা, আমি একটু দেখাই। এটা হয়তো অনেকে আছে। এই যে এই জায়গাটা, যে প্রত্যেকটা প্যাচে এই যে এই 12 নম্বর পয়েন্টটা, সরি, প্রত্যেকটা প্যাচে নিউক্লিওটাইড থাকে 25টা। এখন প্রশ্ন করতে পারো কি ব্যাপার, কেমনে নিউক্লিও মানে হাইড্রোজেন বন্ড থাকে 25টা? একটু খেয়াল করো। এই যে এই যদি আমি একটা প্যাচ ধরি, দেখো এখানে 1 2 3, আমার কার্সারটা খেয়াল করো, 4 5 6 আমি ধরলাম। এরকম 10টা নিউক্লিওটাইড থাকে। দেখো 10টা নিউক্লিওটাইডের মধ্যে ডেফিনেটলি কি থাকবে? এই যে অ্যাডেনিন থাইমিন থাকবে 5টা, সাইটোসিন গুয়ানিন থাকবে 5টা। তাহলে দেখো অ্যাডেনিন থাইমিন যদি 5টা থাকে, এই 5টার মধ্যে হাইড্রোজেন বন্ড আছে কয়টা? 10টা। সাইটোসিন গুয়ানিন থাকে যদি 5টায়, এই 5টার মধ্যে হাইড্রোজেন বন্ড আছে কত? 3টা। তার মানে 3 × 5 = 15, আর এখানে থাকে 10। 10 আর 15 25। এই কারণে বলা হচ্ছে প্রত্যেকটা প্যাচে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে বা 10টা নিউক্লিওটাইড থাকে, এবং প্রত্যেকটা প্যাচের মধ্যে কত জোড়া হাইড্রোজেন বন্ধন থাকে? টোটাল 25টি হাইড্রোজেন বন্ধন থাকে। কারণ প্রত্যেকটা প্যাচের মধ্যে অ্যাডেনিন থাইমিন থাকে 5টি, প্রত্যেকটি প্যাচের মধ্যে সাইটোসিন গুয়ানিন থাকে 5টি। যেহেতু সাইটোসিন গুয়ানিনের মধ্যে 3টি হাইড্রোজেন বন্ড, তার মানে 3 × 5 = 15, আর বাকি 2 × 5 = 10, 10 15 = 25। দ্যাটস ইট। বাকিগুলো তোমরা এমনি জানো, বাকিগুলো তো কিছু আগে বললাম, এগুলো আর কিছু লাগবে না, সব পারবা। ওকে, এবার দেখো ডিএনএ এর কাজ। ডিএনএ এর কাজের মধ্যে চলে আসো। দেখো ডিএনএ এর কাজ, এখানে প্রথম কাজটা একটু খেয়াল করো। ক্রোমোজোমের রাসায়নিক গঠন হিসেবে কাজ করে। একটা কথা বলে রাখবা, আমরা এই যে রেজ হ্যান্ড, বলো রেজ হ্যান্ড কারা করলা? ভাই শুধু শুধু ডিস্টার্ব করতেছে। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্ক্রিনশট নিতে স্লাইডটা আরেকটু বুঝাই দিলে ভালো হতো। কোনটা কোনটা? ওই এই যে কিছুক্ষণ আগে যে স্লাইডটা দেখালেন ওইটা আরেকটু বুঝাই দিলে ভালো হতো। কোনটা কোনটা? ওই 25টার ব্যাপার? একটু বুঝাই দিলে ভালো হতো। স্লাইডটা আরেকটু বুঝাই দিলে ভালো হতো ভাইয়া। স্লাইডটা কিসের স্লাইড? মানে কোনটা? টপিকটা বলো না। স্লাইডটা দেখাইছো না, সবাই একটু চিৎকার কেন বুঝাই দেন। করতেছে? একজন একজন করে বলো না। আমার দেখো, আমি এখানে অনেকগুলো স্লাইডই দেখাচ্ছি বা দেখাবো। তুমি যদি আমাকে বলো স্লাইডটা বুঝে দিলে ভালো হইতো, তাহলে আমি তো কেমনে বুঝবো রে ভাই কোন স্লাইডটা? তোমাকে বলতে হবে ভাইয়া রেপ্লিকেশন স্লাইডটা বুঝে দিলে ভালো হয়, ভাইয়া 100 যে দিতেছে ওই স্লাইডটা বুঝে দিলে ভালো। আমার প্রথমে কোশ্চেনটা স্পেসিফিক করতে হবে তো ভাইয়া। তুমি যদি আমাকে বলো স্লাইডটা বুঝে দিলে ভালো হইতো, এখন আমাকে বলো আমি কোন স্লাইডটা বোঝাবো তোমাকে। কথা কি বুঝছো? ওকে, আচ্ছা, তারপরে স্লাইডটা বুঝাই দিব তোমাদের, যেটা স্লাইডটা যেটা তোমরা বুঝো নাই বা কোনটা যেটা বুঝাইতে হবে এটা একটু পরে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, আমাকে স্পেসিফিক বলো ভাইয়া যে ভাইয়া আমার এই স্লাইডটা বুঝাই দিতে হবে। হ্যাঁ, নাহলে তো আমি বুঝবো না যে কোন স্লাইডটার কথা বলতেছো। আসো এবার দেখো ডিএনএ এর কাজের মধ্যে আসো। ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের গাঠনিক উপাদান। দেখো ডিএনএ ক্রোমোজোমের গাঠনিক উপাদান কেন? আমরা জানি ক্রোমোজোম গুলো ডিএনএ নিয়ে গঠিত, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ। কথা বলছো তো? অর্থাৎ গাঠনিক উপাদান ক্রোমোজোমের মধ্যে যদি ডিএনএ গুলো থাকে, তার মানে ক্রোমোজোমের গাঠনিক উপাদান তো ডিএনএ হবে। বংশগতির আণবিক ভিত্তি হচ্ছে ডিএনএ, যেটা গতকালকে তোমাদের আমি দিছিলাম, স্লাইডের মধ্যে দিছিলাম। বংশগতির আণবিক ভিত্তিটা কে? ডিএনএ। এই 1 এবং 2 ভালো করে পড়বা, 3 নাম্বারটা দরকার নেই, 7 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট। জীবনের পরিবৃত্তির ভিত্তি মিউটেশন আমরা জানি, একটু খেয়াল করবা। পরিবৃত্তি মিউটেশন মানেটা কি? মিউটেশন মানেটা হয় কোথায়? ডিএনএ তে মিউটেশনটা হয়। তার মানে ডিএনএ এর কাজ হচ্ছে মিউটেশনের ভিত্তি হিসেবে কাজ করে। আমি কিছু কয়দিন কি গতকালকে তো পড়ছিলাম যে
মাইটোকন্ড্রিয়াল যে ডিএনএ আছে সেই ডিএনএ তে যে মিউটেশনটা হয়, তার মানে ডিএনএ এর মিউটেশনের কারণে কিছু আবার ডিজিজ হয়, যেমন তোমরা হয়তো মনে আছে কিনা আলঝেইমার ডিজিজ ছিল, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস ছিল, পার্কিনসন ডিজিজ গুলো ছিল। তো এই ডিজিজ গুলোর নামগুলো মেনলি কেন আসছে, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ মিউটেশন হয়ে সমস্যা। মনে রাখতে হবে যে মিউটেশনটা সবসময় ডিএনএ তে হয়। আর মিউটেশনটা মানেটা কি, অনেক সময় মনে করতে পারবে মিউটেশনটা মানেটা কি। দেখো দুটো কথা আছে, একটা হচ্ছে চেঞ্জ। চেঞ্জ মানে ধরো এই যে আমার এইদিকে চুলের সিটিটা আছে এইদিকে, কালকে হঠাৎ করে দেখলে চুলের সিটি আমার এইদিকে চলে আসছে, এটা হচ্ছে চেঞ্জ, মানে পরিবর্তন। আর মিউটেশনটা হচ্ছে কি, আজকে দেখছে আমার চুল আছে, কালকে দেখলে যে আমার চুলই নেই, দিস ইজ মিউটেশন। অর্থাৎ বিরাট একটা বিকট পরিবর্তন, অদ্ভুত পরিবর্তন, স্টপিড পরিবর্তন যেটাকে আমরা বলি, এটা হচ্ছে মিউটেশন। হঠাৎ এবং অস্বাভাবিকভাবে যে জিনিসটা পরিবর্তনটা হয়, এই পরিবর্তনটা হয় কোথায়, ডিএনএ তে। তাহলে আমার এখানে কয়টা কথা খেয়াল করো, আমি সবগুলো জিনিসগুলো কিন্তু এত বেশি পড়বো না, আমাকে পড়তে হবে ক্রোমোজোমের গাঠনিক উপাদান। আমি এমনিই জানি ক্রোমোজোমের গায়ের মধ্যে ডিএনএ থাকে, দিস ইজ গাঠনিক উপাদান। বংশগতির আণবিক ভিত্তি, এটাও কিন্তু আমরা কয়েকদিন গতকালকে পড়ছি, এবং 7 নম্বর পয়েন্ট নিয়ে এতক্ষণ কথা বললাম, আমি আশা করবো পারবা। ওকে, তারপর আসলে দেখো ডিএনএ কিভাবে কাজ করে। ডিএনএ প্রধান কাজ হচ্ছে জীবের বৈশিষ্ট্য প্রকাশ করা। আমরা একটা কথা বলে রাখি, জীবের বৈশিষ্ট্য প্রকাশ করা আসলে কি, শোনো, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, সে ডিএনএ এর মধ্যেই থাকে জিন। অর্থাৎ তুমি যদি বৃহত্তরটা এইভাবে ধরো, তোমার একটা সেল, সেটা হ্যাপ্লয়েড সেল বা ডিপ্লয়েড সেল বলো, এই সেলের কি আছে, এই সেলের অবশ্যই প্লাজমা মেমব্রেন আছে, একটু ভিতরে যাও সাইটোপ্লাজম পাবা, আর একটু ভিতরে যাও নিউক্লিয়াস পাবা, আরো ভিতরে যাও নিউক্লিওলাস পাবা, তার ভিতরে যাও ক্রোমোজোম পাবা, তার ভিতরে যাও ডিএনএ পাবা, তার ভিতরেই যাও জিন পাবা, দ্যাটস ইট। তাহলে জিনের মাধ্যমে জীবের বৈশিষ্ট্য প্রকাশ পায়, মানে হচ্ছে আলটিমেটলি ডিএনএ এর মাধ্যমে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। আমার কথা কি বুঝছো? আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য যেরকম জিন দায়ী, এইভাবে জিন ইনডিরেক্টলি আমরা ডিএনএ কেও বলতে পারি, প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য জিন দায়ী। যেমন ধরো তুমি লম্বা, তুমি খাটো, তুমি সামথিং, তুমি 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 আর কি, তুমি কেন তুমি, বিকজ অফ জিন, এটাই হলো কথা। হ্যাঁ, ওকে, আসো এবার দেখো ডিএনএ এর এই কথাটা একটু দাগ দিয়ে রাখো, এখানে যেহেতু দাগ দেওয়ার নাই, এই দুটা লাইন দাগ দিয়ে রাখবা, এই যে দুটা লাইন, ঠিক আছে? ওকে, এখানে আর লাগবে না। এবার দেখো ডিএনএ জৈবিক তাৎপর্য বা গুরুত্ব, এই যে এখানে বোল্ড যে লাইনগুলো দেওয়া আছে পাশে লিখে রাখো HR, রিডিং, জাস্ট রিডিং পড়বা। এখান থেকে কোনগুলো পড়বা, নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করতে পারে, আমরা কিছুক্ষণ পরে এগুলো পড়বো, প্রোটিন সংশ্লেষ করতে পারে, এগুলো জাস্ট রিডিং গুলো পড়ে ফেলবা, বোল্ড লাইন গুলো, না কিছু নাই, কিছু নাই, এগুলো লাগবেও না। এই যে দেখো ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকিউল, যেটা কালকে বলছিলাম আমি, মাস্টার মলিকিউল তুমি আসলে দুইটা পাবা, প্রথমে পাবা নিউক্লিক অ্যাসিড এবং পরে পাবা কি, মাস্টার মলিকিউল। কথা কি বুঝছো? এই দুটো জিনিস তুমি পাচ্ছ, মাস্টার মলিকিউল আসলে কি। এবার দেখো রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড, ও ধরো একটু, রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ, এগুলো আমরা কি পড়বো দেখো। আরএনএ কত ভাগ সাইটোপ্লাজম, কত ভাগ নিউক্লিয়াস, বা এটা আর বলার কিছুই নাই, ঠিক আছে? এই যে আরএনএ কত ভাগ নিউক্লিয়াস, কত ভাগ সাইটোপ্লাজমে। পড়তে হবে কি, আরএনএ এর গঠনটা কিভাবে পড়তে হবে দেখো। আরএনএ কে ভাগ করছে বেসিক্যালি 5 ভাগে, দেখো 5 ভাগে, 5 ভাগের নামটা পড়বা, প্রত্যেকটা ভাগের কাজ পড়বা। আমি আবারও বলি, আরএনএ কে ভাগ করছে 5 ভাগে, ডিএনএ কিন্তু এরকম কোনো ভাগ টাগ নাই, আরএনএ কে ভাগ করছে 5 ভাগে, প্রত্যেকটা ভাগের, অর্থাৎ আমি যদি বলি ট্রান্সফার আরএনএ, তুমি কি পড়বে, প্রথমে পড়ে ফেলবে এটার কাজ, 2 নম্বরে অন্য কথা, কিন্তু প্রথমে এটার কাজ পড়তে হবে। কথা কি বলছো? তারপরে কি পড়বে আমি একটু দাগাই দিচ্ছি। এখন কাজের বেলায় কোনোটারই মাপ নাই। দেখো ট্রান্সফার আরএনএ কাজটা আমি বুঝে দিব একসাথে। দেখো ট্রান্সফার আরএনএ, প্রত্যেকটা কোষে 31 থেকে 42 ট্রান্সফার আরএনএ থাকে। কথা কি বুঝছো? 31 থেকে 42 ট্রান্সফার আরএনএ থাকে, এই জিনিসটা শুধু এভাবে পড়বা আর কিছু না। কিন্তু একটা সমগ্র আরএনএ আমি যদি বলি, আরএনএ তো 5 প্রকার, 5 প্রকার আরএনএ এর মধ্যে একদম কত প্রকার, মানে কতটুকু ট্রান্সফার আরএনএ থাকে কোষের। দেখো একটা কোষের মধ্যে যদি 100 ভাগ আরএনএ থাকে, তার মধ্যে মাত্র 15 ভাগ থাকে ট্রান্সফার আরএনএ। তাহলে আমি এখান থেকে দুটো ইনফরমেশন দিলাম, কোষের মধ্যে কত কত ধরনের থাকে আর কত ভাগ থাকে, নাথিং এলস। ঠিক আছে? ট্রান্সফার আরএনএ এর কাজ কিন্তু আমি এখনো বলি নাই, পরে বলবো একসাথে সবগুলা। ওকে, তারপরে এবার দেখো ট্রান্সফার আরএনএ এর যে গঠনটা দেখো, এই যে একটা অদ্ভুত গঠন, এই অদ্ভুত গঠনটা কে দিছে? বিজ্ঞানী। দেখো বিজ্ঞানীকে হলি,
নামটা মনে রাখতে হবে হলি। এই যে গঠনটা দিচ্ছে ট্রান্সফার আরএনএ, এই গঠনটার নামটা কি? গ্লোবাল লিপ মডেল। পরীক্ষাতে সরি কোশ্চেনটা কিভাবে আসে? গ্লোবাল লিপ মডেল মূলত কোন আরএনএ এর গঠন? ট্রান্সফার আরএনএ। গ্লোবাল লিপ মডেলটা কে দিছে? বিজ্ঞানী হলি। আবার এইভাবে কোশ্চেনটা হয় যে ট্রান্সফার আরএনএ এর গঠন কোন বিজ্ঞানী দিয়েছে? আনসারটা সিম্পল, হলি। কথা কি বুঝছো? ট্রান্সফার আরএনএ তে কি থাকে? অ্যান্টিকোডন থাকে, অ্যান্টিকোডন। এই কথাটা মনে রাখতে হবে। এখন প্রশ্ন তোমরা করতে পারো এইগুলো আবার কি জিনিস অ্যান্টিকোডন? ওকে, আমি এগুলো ক্লাসের শেষে বলেছি, ক্লাসের শেষে মানে কি এই চ্যাপ্টার শেষে আমরা এগুলো পাবো। আপাতত এই জিনিসটা মনে রাখো, ট্রান্সফার আরএনএ তে কি থাকে? অ্যান্টিকোডন থাকে। আর কিছু পড়া দরকার নেই, ঠিক আছে? তাহলে কি পড়লা এখান থেকে? দেখো তো, প্রথমে পড়লা 31 থেকে 42 এর ব্যাপারটা, তারপরে কত ভাগ থাকে সেটা পড়লা, গ্লোবাল লিপ মডেল কে দিছে, কোন সম্বন্ধে দিছে, এবং ট্রান্সফার আরএনএ কি থাকে? অ্যান্টিকোডন থাকে। সেগুলো আমরা যদি একটু পরে পড়তেছি, এখান থেকে আর কিছু শেখার দরকার নাই। ট্রান্সফার আরএনএ এর কাজ সেটা আমি একসাথে বলবো, আর একসাথে বলবো সেটা দাঁড়াও। আবার দেখো মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ এর মধ্যে কি পড়বা? শুধু মেসেঞ্জার আরএনএ এর কাজটা একটু দাগ দিয়ে রাখো, একটু পরে বলতেছি আমি। মেসেঞ্জার আরএনএ থেকে ভেতরে কিছু পড়ার দরকার নাই, মেসেঞ্জার আরএনএ থেকে ভেতরে কিছু পড়ার দরকার নাই। ওকে, তারপরে এবার দেখো রাইবোজোমাল আরএনএ, এই কথাটা এখান থেকে ভিতরে কি পড়তে হবে? মানে কি বলা হচ্ছে যে কোষের সমস্ত আরএনএ এর শতকরা 80 থেকে 90 ভাগ আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ। আমরা ট্রান্সফার আরএনএ পড়ছিলাম অনলি 15, সেখানে রাইবোজোমাল আরএনএ রেশিওটা হচ্ছে 90 টু 80 টু 90 ভাগ। কথা কি বলছো? এটা আমাদেরকে পড়তে হবে, জাস্ট এই জিনিসটাই, ঠিক আছে? কাজ তো অবশ্যই পড়বা, বলবো আমি। বংশগতীয় আরএনএ, কখনো কখনো আমরা জানি বংশগতির উপাদান রূপে, এটা দিয়ে আমার শক্ত, ওকে, স্বাভাবিক অবস্থা আমরা জানি বংশগতির বৈশিষ্ট্য হিসাবে রক্ষা করতে গেলে সাধারণত ডিএনএ লাগে, কিন্তু যে এই জিনিসটা ডিএনএ নাই সেটা আরএনএ হিসাবে করবে। আমরা যখন কোষ অণুজীবটা পড়বো সেখানে আমরা দেখবো যে নিচের কোনটি বংশগতীয়, কোনটি বা কোন ভাইরাসের বংশগতিটা আরএনএ বা বংশগতির বৈশিষ্ট্য রক্ষা করে আরএনএ, সেটা হচ্ছে টিএমবি ভাইরাস। কারণটা কি? টিএমবি ভাইরাস বা টোবাকো মোজাইক ভাইরাসের কি নাই? ডিএনএ নেই, তার মানে সেটা আরএনএ হিসেবে রক্ষা করবে। ওকে, মাইনর আরএনএ থেকে কি পড়বা? মাইনর মানে দেখো একটু খেয়াল করো, এম আই বলছে, মাইনর, এম আই মানে তোমাদের হ্যান্ডসেট থাকতে পারে এম আই, কিন্তু এখানে একটু খেয়াল করো, এই যে এই জায়গাটাতে খেয়াল করো, এটা হচ্ছে মেসেঞ্জার, এটা হচ্ছে এম আর এন এ। পরীক্ষা হলে খেয়াল করবা কি এম দিছে নাকি এম আই দিছে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। পরীক্ষা হলে এগুলো খেয়াল না করলে দেখবে সব একরকম মনে হবে। হ্যাঁ, ওকে, কাজ অবশ্যই পড়তে হবে, কোনো মাপ নাই কাজের বেলায়। এবার আসো কাজগুলো তুমি কেমনে পড়বে, দেখো আসো আমরা কাজগুলো একসাথে বলি। তোমরা এখনো আসতেছো, আজকে আসলে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, তো সুন্দর একটা পরিবেশ, সকালবেলা ঘুম থেকে উঠে একটু কফি মগ নিয়ে ব্যালকনিতে যাবা, তারপরে কিছুটা বৃষ্টি বিলাস করবা, তারপরে বিকাল বেলা এসে হতাশ হবা আমার কিছুই পড়া হইলো না, তারপর হতাশ হয়ে ঘুম দিবা, ঘুম থেকে উঠে আবার হতাশ হবা কেন ঘুম দিলা। এরকম থাকে না? কিছু সিরিয়াল থাকে না এরকম যে অনেকক্ষণ পড়বা ভাবলা, হুম, আচ্ছা, অনেকক্ষণ অনেকক্ষণ পড়বা পড়বা ভাবছিলা যে অনেকক্ষণ পড়বা, তারপরে অনেকক্ষণ পড়বা ভাবতেছিল, সেদিন আর পড়া হইলো না, ঠুস করে ঘুমাই গেলা, ঘুম থেকে উঠে এমন হতাশ হয়ে গেলা যে ধুর পড়াই তো হইলো না, আবার হতাশ হয়ে আবার ঘুম দিলা। মানে এই এই এটা হচ্ছে যে মানে ঘুমের দুষ্ট চক্র এরকম চলতে থাকে। আজকে হচ্ছে এরকম ঘুমের দুষ্ট চক্রের মতো। হ্যাঁ, দেখবা যে আজকে আর যাই হোক পড়তে ইচ্ছা করবে না, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা তার এটা মানবে না যে এত সুন্দর পরিবেশ স্টুডেন্টরা পাইছে, কোশ্চেন গুলো একটু মোটামুটি ভাবে সহজ করে ওদের জন্য যারা ওরা যাতে পারে। ওকে, আসো বাইকটা আলাপ আসো। আবার আমরা দেখো এখান থেকে কি পড়বো। নাম্বার ওয়ানটা হচ্ছে ট্রান্সফার আর এন এ। ট্রান্সফার আর এন এর কাজটা কি? নামটা খেয়াল কর, নামই হচ্ছে ট্রান্সফার। একটা কথা একটু মনে রাখবা, আমাদের সেলের ভিতরে কি কি তৈরি হবে বা কি কি তৈরি হতে হবে, এই ইনফরমেশনটা সবসময় কিন্তু কোত্থেকে আসে? ইনফরমেশন আসে কোত্থেকে? আসবে নিউক্লিয়াস থেকে। কোত্থেকে আসবে? নিউক্লিয়াস থেকে। একটু খেয়াল করো,
নিউক্লিয়াস থেকে যখন তথ্যটা আসবে, অর্থাৎ নিউক্লিয়াসের ডিএনএ থেকে, এই ডিএনএ থেকে মূলত তথ্যটা আসে, জিন থেকে তথ্যটা আসে যে এটা তৈরি করো। তাহলে দেখো ট্রান্সফার আরএনএ আসলে কি ট্রান্সফার করে। দেখো ট্রান্সফার আরএনএ ওই ডিএনএ থেকে এমআরএনএ তে ট্রান্সফার করে। কি করে দেখো, বলা হচ্ছে প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুসারে অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএ তে ট্রান্সফার করে। অর্থাৎ দেখো তোমার তৈরি করতে হবে প্রোটিন, এখন ট্রান্সফার আরএনএ কি করে, একটা জেনেটিক কোড আছে, জেনেটিক কোড গুলো কোথায় থাকে, ডেফিনেটলি নিউক্লিয়াস থাকে। তার মানে নিউক্লিয়াস থেকে এই কোড অনুসারে এমআরএনএ কে স্থানান্তর করে দিবে। এখন কি স্থানান্তর করবে, যেহেতু সে তৈরি করবে প্রোটিন, তার মানে সে স্থানান্তর করবে অ্যামাইনো অ্যাসিড, যেটা আমরা জানি প্রোটিন ইজ জাস্ট নাথিং, জাস্ট এ পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। তাহলে দেখো ট্রান্সফার আরএনএ ট্রান্সফার করে অ্যামাইনো অ্যাসিড, কোথা থেকে ট্রান্সফার করে, নিউক্লিয়াস থেকে। কাকে ট্রান্সফার করে, এমআরএনএ থেকে, মানে এমআরএনএ কে। এটাই হচ্ছে মেইন কথা। ট্রান্সফার আরএনএ ট্রান্সফার করে কি, বলবা যে অ্যামাইনো অ্যাসিড। কাকে ট্রান্সফার করে, মেসেঞ্জার আরএনএ। কথা বলছো কেন ট্রান্সফার করে, ফর দ্য সিনথেসিস অফ দ্য প্রোটিন। আমরা সবাই জানি আরএনএ মানে হচ্ছে প্রোটিন তৈরি করবে। এবার দেখো মেসেঞ্জার আরএনএ, এবার দেখো নির্দিষ্ট পরিমাণ প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে নিয়ে আসে। এই যে একটা কথা, মেসেঞ্জার আরএনএ তে অ্যামাইনো অ্যাসিড গুলো নিয়ে আসে। আমি যদি এটাকে মেসেঞ্জার আরএনএ হিসাব করি, এই জায়গাটা, এই যে নিচে যে এটা যদি মেসেঞ্জার আরএনএ হিসাব করি, এই যে উপরে উপরে যে তোমার এটা কি বলা হয়, স্পাইক স্পাইক করে দেওয়া আছে, এগুলো যদি প্রত্যেকটা আমি প্রোটিন ধরি, তাহলে মেসেঞ্জার আরএনএ তে অলরেডি প্রোটিন চলে আসছে। এই মেসেঞ্জার আরএনএ তে যখন প্রোটিন গুলো চলে আসে, এই ইনফরমেশনটা তারা কোথায় গেল, সাইটোপ্লাজমে নিয়ে গেল। এটা হলো কথা। কারণ কি, আমরা জানি আরএনএ তে ম্যাক্সিমাম কোথায় থাকে, সাইটোপ্লাজমে থাকে। তাহলে দেখো প্রোটিন সংশ্লেষণের বার্তা কোথায় নিয়ে যায়, সাইটোপ্লাজমে নিয়ে যায়। তাহলে মেসেঞ্জার আরএনএ থেকে নিয়ে আসে অ্যামাইনো অ্যাসিড, ট্রান্সফার আরএনএ। আবার ট্রান্সফার আরএনএ নিয়ে আসার পর ট্রান্সফার মেসেঞ্জার আরএনএ কি করে, মেসেঞ্জার আরএনএ সাইটোপ্লাজমে নিয়ে যাবে। কারণ কি, অপারেশনটা হোক বা তোমার যেখানে হোক, কাজটা কোথায় হবে, সাইটোপ্লাজমে হবে। তারপরে এবার দেখো রাইবোজোমাল আরএনএ, যখন মেসেঞ্জার আরএনএ সাইটোপ্লাজমে কাঁচামাল সহ, কাঁচামাল মানে কি, ওই ওটা তোমার এটা কি বলে, অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসলো, তখন রাইবোজোমাল আরএনএ কি তৈরি করবে, ওই প্রোটিন তৈরি করবে। সহজ কথা, এখানে আর তেমন আহামরি কোনো কাজ নাই, বংশগতি আরএনএর মতো কোনো কাজ নেই। মাইনর আরএনএ ইম্পর্টেন্ট। দেখো বিভিন্ন প্রকার এনজাইমের কাঠামো দেয় এবং এনজাইম রূপে কাজ করে। তাহলে দেখো মাইনর আরএনএ এর একটাই, এমআইআরএনএ মানে হচ্ছে একটা এনজাইম। তাহলে আমি যদি কোশ্চেনটা করি নিচের কোনটি বা কোন আরএনএ এনজাইম রূপে কাজ করে, আনসারটা কিন্তু এমআরএনএ। দেখো ট্রান্সফার আরএনএ এর কাজটা কি, ট্রান্সফার করা। কি ট্রান্সফার করা, অ্যামাইনো অ্যাসিড। কাকে ট্রান্সফার করা, মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ কাজটা কি, ওই অ্যামাইনো অ্যাসিড গুলোকে নিয়ে এসে সাইটোপ্লাজমে চলে যাবে। যখন মেসেঞ্জার আরএনএ অ্যামাইনো অ্যাসিড গুলোকে নিয়ে সাইটোপ্লাজমে চলে যায়, তখনই মূলত সাইটোপ্লাজমে প্রোটিন সিনথেসিস হয়। এতটুকু যদি তুমি কোরিলেট করে বুঝতে পারো, তাহলেই হইল। দেখি তো তোমরা এই জিনিসটা কি বুঝছো, বুঝতে পারছো ভাইয়ারা? বই তো দাগানো নাই, বই তো দাগানো নাই, এখন কি হবে? ওকে, এটা দাগানো না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তোমাদেরকে দাগায় পিডিএফ দিয়ে দেওয়া হবে আগামীকাল থেকে। দেখি একটু পরে পিডিএফ দিয়ে দেওয়া হবে। এখানে মনে হয় দাগানোটা হয় নাই। আচ্ছা হ্যাঁ, কি হবে, তোমরা এভাবে কেন বলছো, আল্লাহ এখন কি হবে, কিছু তো হবে না, আমি তো বলে দিচ্ছি। হ্যাঁ তোমরা দাগানোটাও পাবা, সমস্যা নাই। আমি তোমাদেরকে বলি, বোটানি টিউটোরিয়ালের 1 এর যেটা সমস্যা থাকবে, বই দাগানো নাই অথবা বই দাগানো আছে, হ্যাঁ, বা কোশ্চেনের কোনো জায়গায় সমস্যা, অথবা কোশ্চেন গুলোর আনসার গুলো ভুল, অথবা কোশ্চেনই ভুল, অথবা আপনি নিজেই ভুল থাকতে পারে না, অনেক কিছু, বা এটা আমি বুঝি না, এটা আমাকে করতে হবে। যেমন তোমাদের এখানে একটা কমপ্লেন আছে, বই দাগানো নাই। ওকে ঠিক আছে, আমি বই দাগানোর ব্যবস্থা তোমাদের করে দিচ্ছি। মানে লাস্ট হাফে হয়তো বই দাগানোটা হয় নাই। ঠিক আছে, আপাতত তোমরা যেটা করবে, একটু নিজেরা, আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে, নিজেরা একটু বইটা দাগাই নাও আর কি। হ্যাঁ রেটিনা তোমাদেরকে বই দাগাই দিয়ে পিডিএফটা পাবে, আপাতত একটু নিজেরা দাগাই নাও। আপাতত দাগাই নিবা, নট লাইক যে এটা সারা জীবনের জন্য তোমরা দাগাচ্ছ। আপাতত মানে ক্লাসটা যখন হচ্ছে তখন, ঠিক আছে ভাই? ওকে, তাহলে 3টা কাজ আমরা এভাবে পড়বে। এবার দেখো ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য পাশে লিখে রাখো, দিস ইজ সুপার ডুপার ইম্পর্টেন্ট, ভেরি। এই যে রেজ হ্যান্ড করছো, এখন তো কিছু পড়াই নেই।
এখনো তো কিছু পড়াই নাই, বলো ভাইয়া, রেজ হ্যান্ড কারি দ্বারা একটু বলো। ভাইয়া আপনি একটু স্পিড, তাহলে স্পিডটা একটু কমায়েন ভাইয়া। আরো আচ্ছা, আরেকটু স্পিড কমাবো। আগাইতে টাইম লাগবে তো ভাইয়া ঠিক আছে, ভাইয়া ঠিক আছে, ভাইয়া ঠিক আছে, ভাইয়া ঠিক আছে ভাইয়া একদম ঠিক আছে। এর একটু বেশি চিল্লা দিলে ঠিক আছে ঠিক আছে পছন্দ করতেছি নাস্তা করা আস্তে আছে ভাইয়া। ঠিক আছে এটা আরেকবার বুঝান। এটা বুঝি নাই। ওকে ঠিক আছে, তারপরে আসো। রিপিট স্যার রিপিট স্যার বাইরে বৃষ্টি মানে স্যার কি? রিপিট রিপিট হ্যাঁ রিপিট কি বলো, কি রিপিট করব? ওকে আসো এবার দেখো, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্যটা সুপার সুপার ইম্পর্টেন্ট। এই পার্থক্যটা যদি পরীক্ষাতে আসে আর তোমরা যদি না পারো, তাহলে মনে রাখতে হবে যে পৃথিবীতে একমাত্র তুমিই পারো নাই, এবং পৃথিবীর সবচেয়ে অবাগা ব্যক্তি হচ্ছে তুমি, পৃথিবীর সবচেয়ে স্টুপিড মানুষ হচ্ছে তুমি, পৃথিবীর সবচেয়ে ডামিশ মার্ক হচ্ছে তুমি। ডিএনএ এবং আরএনএ পার্থক্য যদি কোশ্চেন তো আসেই, তুমি যদি না পারো। ডিএনএ দেখতে কিরকম, এগুলো আমি তোমাদের সামনে বলতে আমার নিজের একটু শরম লাগে, কারণ তোমরা এগুলো সবসময় পড়ে আসছো। ডিএনএ দুই সূত্র, পেঁচানো ঘুরানো সিঁড়ির মতো, আরএনএ শিকলের মতো এক সূত্র, তাই না? আমরা জানি ডিএনএ কোনো প্রকারভেদ নাই, আরএনএ 5 প্রকার, আমরা সবাই জানি। ডিএনএ বংশগতি সবাই জানি। দেখো এখানে একটু খেয়াল করো, ডিএনএ তে নিউক্লিওটাইডের সংখ্যা 8 নাম্বারটা খেয়াল করো, 8 নাম্বারটা খেয়াল করো, 8 আর 9টা একটু দাগ দিয়ে রাখো, 8 আর 9। ডিএনএ তে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি, কিন্তু আরএনএ বাই হেলিক্স হচ্ছে একটা, মানে একটা হচ্ছে চেইন, সেখানে নিউক্লিওটাইড এত বেশি থাকবে কেন? থাকবে অনেক কম। খেয়াল করছো? যেহেতু নিউক্লিওটাইডের সংখ্যা বেশি, এর জন্য অধিক পরিমাণ অতি বেগুনি রশ্মি সে শোষণও করতে পারে। আরএনএ তো অতি বেগুনি রশ্মি কম শোষণ করে, এই কথাটা ইম্পর্টেন্ট। কে অতি বেগুনি রশ্মি শোষণ করে বেশি, সেটা কি ডিএনএ নাকি আরএনএ? বাদ বাকি যে কথাগুলো আছে না, এগুলো মানে একদম মানে এরকম হাতে তুড়ি মারকে তোমরা পড়তে পারো, এগুলো সহজ। ঠিক আছে, এই 8 আর 9 এটা পড়বা। ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন, এখানে কোশ্চেনটা হতে হবে রেপ্লিকেশন মানেটা কি? রেপ্লিকেশন মানেটা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে রেপ্লিকেশন বলা হয়, আর কিছুই না। রেপ্লিকেশন কয় ধরনের হতে পারে? সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল এবং বিচ্ছুরণশীল। তিনটা নাম পড়বা, কথা কি বুঝছো? সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল এবং কি এটা কি বলা হচ্ছে যে বিচ্ছুরণশীল। আমাদের এখান থেকে কি পড়তে হবে? আমরা এখান থেকে কি কোনটা কিভাবে হয় সেটা আমরা পড়বো না। আমার কথা কি বলছে? কোনটা কিভাবে হয় কিভাবে, এগুলো আমরা পড়বো না, এগুলো তোমাদের ইন্টারমিডিয়েটে পড়া। নাম তিনটা পড়বা আর পাশে লিখে রাখো অর্ধ সংরক্ষণশীল অনুকল্প বা সেমি কনজারভেটিভ হাইপোথিসিস। এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিএনএ রেপ্লিকেশন এখানেই হয়। তুমি পাশে লিখে রাখো অধিকাংশ, অধিকাংশ কথাটা লিখে রাখো, অর্থাৎ অধিকাংশ রেপ্লিকেশনটা মূলত এই প্রক্রিয়াতে হয়, অর্ধ সংরক্ষণশীল প্রতিলিপি যেটা আমরা বলি আর কি, অর্ধ সংরক্ষণশীল। মানে একটা মেইন প্রথম মানে মায়ের থাকে, একটা নতুন ভাবে তৈরি হয়। আমার দরকার নেই, আমাদের এগুলো দরকার নেই, যার কারণে আমি বলতে চাচ্ছি না এগুলো নিয়ে। ঠিক আছে, তাহলে অর্ধ সংরক্ষণশীলটা আসলে কোনটা সবচেয়ে বেশি, কোনটা হয় অর্ধ সংরক্ষণশীলটা। ঠিক আছে, ওকে আসো নিচের দিকে আসো, এবার দেখো ওকে ডিএনএ রেপ্লিকেশনটা হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে, ভালো কথা। এবার দেখো ইকোলাইতে অর্ধ সংরক্ষণশীল যে হাইপোথিসিস, এটা কে করছে তার নামটা একটু খেয়াল করো, মেসেলসন এবং স্টেল। নামটা পড়তে হবে, ইম্পর্টেন্ট যদি বলো তাহলে কম, লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো বিজ্ঞানী সুয়েকা, ওর নামটা খেয়াল করো, সুয়েকা। অনেকে আবার এটাকে কিভাবে ভালো জানে, সুয়েকা মানব হেলা কোষে এবং বিজ্ঞানী সাইমন, খেয়াল করছো? সাইমন এটা মনে হয় বাংলাদেশি অথবা সার্গেয়া মানুষ মনে হচ্ছে। সাইমন ক্ল্যামারডোমোনাস শৈবালে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি প্রমাণ করেন। কোশ্চেনটা কিভাবে আসতে পারে? হেলা কোষে কে দেখছে? সুয়েকা। ক্ল্যামারডোমোনাস একটা শৈবাল, এখানে কে দেখছে? সাইমন। কথা কি বুঝছো? তাহলে যদি বলা হয় সর্বপ্রথম কোন শৈবালে সেমি কনজারভেটিভ প্রতিলিপি দেখা গেছে, কি বলবা? ক্ল্যামারডোমোনাস। কে দেখছে? ওই যে তোমাদের সাইমন। কি রে রেজ হ্যান্ড করছো কেন? এখন তো পড়াই নেই। সামনে আমার কত পড়া, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন। হ্যাঁ বলো বলো। ভাই মানব হেলা কোষটা কি? মানব হেলা কোষ হচ্ছে একদম স্টেম সেল, বুঝছো? হেলা নামে একটা বিজ্ঞানীও আছে, জানো? এই এই লোক সর্বপ্রথম যে কোষটা দেখছে, তুমি দেখবা, তুমি গুগলে সার্চ দিয়ে দেখো বিজ্ঞানী সায়েন্টিস্ট হেলা, দেখবা যে ওর নামে একটা কোষ, ও নিজে একটা কোষ হেলা দেখছে। কি করছে? হেলা কি কথা কি বলছো? হেলা একটা হেলা কোষ আবিষ্কার করছে, আর হেলা কোষ মানে মানব একটা কোষ, যেটা বোন মেরুর ভিতরে থাকে। কথা কি বুঝছো?
বুঝছো, যেটা বন্ধুরের ভিতরে থাকে এই কারণে এটাকে এই কারণে হেলাকোষ বলে না, ওই বিজ্ঞানীর নাম অনুসারে তৈরি করা হয়েছে হেলাকোষ। কথা কি বুঝছো? এই আমাদের কি পড়তে হবে, ডিএনএ রেপ্লিকেশনটা কোন পদ্ধতিতে হয়, ইকোলাইতে কে দেখছে, হেলাকোষে কে দেখছে, শৈবালে কে দেখছে। আমি একটা কথা বলে রাখি, এই যে এই পয়েন্টটা বললাম, এই যে এই পয়েন্টটা বললাম, এই প্যারাটা তুমি যদি বলো যে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে একদম সুপার লেস ইম্পর্টেন্ট। তো ভাই কেন পড়বো আমরা এগুলা? শুধু এই কারণে আমরা পড়বো যাতে একদম ভাগ্য খারাপ কখনো কখনো হয় না, মেডিকেলের কোশ্চেনগুলো খুবই খুবই কঠিন কোশ্চেনটা হয়। তবে দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষাতে খুব কঠিন কোশ্চেন হয় এরকম 3টা 4টা 5টা। ওই 3টা 4টা 5টা কোশ্চেনের মধ্যে যদি এরকম একটা কোশ্চেন এই জায়গা থেকে থাকে, যার কারণে আমরা যদি পারি। কথা কি বুঝছো? এই জায়গাটা এই কারণে আমাদের এই পড়াগুলো, কিছু টপিক থাকে যে টপিকগুলো আমাদেরকে পারতেই হবে, কিছু টপিক থাকে যে টপিকগুলো আমরা জাস্ট রিভিউ করব, মনে যতটুকু থাকে বাকিটা উপর আলাদা ইচ্ছা। এটা হচ্ছে সেই টপিক। এই টপিক থেকে মেডিকেল ভর্তি পরীক্ষাতে কখনোই কোশ্চেন হয় নাই, কিন্তু ধরা যায় এটা মেডিকেল স্ট্যান্ডার্ড। কিন্তু মেডিকেলের ভর্তি পরীক্ষাতে আসার সম্ভাবনা যদি বলো তাহলে আমি বলবো 1%, লেস দেন 1%। কথা কি বুঝছো? এই কথাগুলো আমি কেন বলতেছি, যদি তুমি এই টপিকটা মনে নাও রাখতে পারো তোমার খুব একটা বেশি ক্ষতি হবে না, কিন্তু তুমি যদি গলজি বস্তুর কাজ মনে না রাখতে পারো তাহলে তুমি শেষ, মেডিকেল শেষ। কথা কি বুঝছো? কিছু জিনিস আছে তুমি ভুল করতেই পারবা না, তোমাকে সেই অধিকার দেওয়া হয় নাই। এই জিনিসগুলো তুমি যদি ভুলেও যাও খুব একটা তোমার বিরাট লস হবে না। কথা কি বুঝছো? ওকে, তোমরা এখনো এন্টার করতেছো, এটা নাস্তা টাস্তা করে আসতেছে মনে হয়। ওকে, ঠিক আছে, আসো আমরা এবার দেখো অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ অ্যাপ্লিকেশন। এখানে আমরা কি পড়বো, কি আর পড়ার আছে এখানে? দেখো আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেন একটা ব্রেক নিব, ঠিক আছে? এই চ্যাপ্টারটা শেষ করতে বেশিক্ষণ সময় লাগবে না। আহ, ঠিক আছে, এবার দেখো রেপ্লিকেশনটা কাকে বলে। যে প্রক্রিয়াটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয় তাকে রেপ্লিকেশন বলে। আমাদেরকে এটাই পড়তে হবে। ডিএনএ রেপ্লিকেশনটা মূলত কোন ধাপে হয়? কোষ চক্রের এস ধাপে হয়। আমরা যখন কোষ বিভাজন পড়বো সেখানে G1 G2 G0 এস ফেজ পাবো, প্রত্যেকটা ধাপে কি কি হয় বলে আমরা পড়বো। আপাতত মনে রাখো কোষ চক্র বা সেল সাইকেলের সিনথেটিক স্টেজে ডিএনএ সিনথেসিস হয় বা ডিএনএ রেপ্লিকেশনটা হয়। এটা আমরা কোষ বিভাজনের ডিটেলস পাবো, ঠিক আছে? ডিটেলস পাবো। ওকে, নিচের দিকে চলে আসো। এবার দেখো এই যে যে কথাগুলো দেওয়া আছে, আদি কোষের ডিএনএ বৃত্তাকার, এগুলো আমরা এগুলো পড়ে আসছি, কথা বলছি, এগুলো দরকার নেই, এগুলো আর দরকার হবেই না। আসো ডিএনএ রেপ্লিকেশনের জন্য কি কি লাগে। দেখো ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে এনজাইম গুলো লাগে, ঠিক আছে, সেই এনজাইম গুলো আমরা কি পড়বো? এই যে দেখো এই যে পয়েন্ট গুলো যেটা দেওয়া আছে, এই পয়েন্ট গুলো থেকে আমরা কি পড়বো দেখো, জাস্ট এই নিচের নিচের ইয়েটা, এটা কি বলে, এই তারা আসতেছে, বাপরে বাপ এখন আসতেছে না কেন, এই যে এই পয়েন্ট আমরা পড়বো ডিএনএ রেপ্লিকেশনের জন্য আসলে কি লাগে। ওকে, একটু খেয়াল করো এই যে পয়েন্ট, দিস আর দ্য সুপার ডুপার ইম্পর্টেন্ট এই ইয়াটা। অর্থাৎ তোমাকে এখন যে আমি একটা পেজ বাদ দিলাম, সেই পেজে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে এই বক্সে আছে। আমি এই বক্সটা নিয়ে এখন কথা বলবো, কিন্তু যেগুলো আমরা অলরেডি বাদ দিয়ে আসছি সেগুলো নিয়েও আমরা দাগাই দিব। মানে এগুলো তুমি তো দাগানো পাবাই, আলটিমেটলি এখনো আমরা সেটা নিয়ে একটা কথা বলবো, নাহলে মনে হবে যে এই রেজ হ্যান্ড করছো কে রে, দেখি তো raise hand। হ্যাঁ ভাইয়া মাজেদা বেগম ম্যাডামের ভাইয়া ক্লাসটা শেষ করে না, আসলে ব্যাপারটা হচ্ছে কি, তোমাদের কোনো কোশ্চেন থাকে না, তোমাদের কোশ্চেন থাকে যে ভাই পিডিএফ দেওয়া হয়নি, এই কোশ্চেন আনসার আমার কি দেবো বলো তুমি? মানে তোমাদের প্রশ্ন আমাকে প্রশ্ন থাকে এরকম, ভাই আমাকে পিডিএফ দেওয়া হয় না কেন, ভাই এগুলোর কোনো আসলে কোনো আনসার আমার কাছে এখন আসলে নাই। কথা কি বুঝছো? ঠিক আছে, তারপর এবার দেখো আমরা ডিএনএ রেপ্লিকেশন সম্বন্ধে যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে আমাদের এই বক্স। এখন এই বক্স থেকে পড়লে আমরা এগুলো কি পড়বো একটু খেয়াল করো। ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ। তো দেখো ডিএনএ থেকে যখন ডিএনএ তুমি তৈরি করবা বা ডিএনএ থেকে ডিএনএ তুমি যখন বানাবা, ডিএনএ তো একটা কয়েল অবস্থায় থাকে, একদম প্যাঁচানো অবস্থায় থাকে। একটু খেয়াল করো, একটা প্যাঁচানো অবস্থা ডিএনএ থেকে তুমি যদি প্রথমে একটা ডিএনএ কে তুমি আলাদা করো, অর্থাৎ অনেকগুলো ডিএনএ থেকে তুমি যদি একটা ডিএনএ কে আলাদা করো, সে আলাদা করতে কোন এনজাইমটা লাগবে? ট্রপো আইসোমারেজ, এটাই হচ্ছে মেইন কথা, ঠিক আছে? ট্রপো আইসোমারেজ। তাহলে খেয়াল করো ডিএনএ অণুকে অতি মাত্রায়, এই যে এই কথাটা খেয়াল করো, অতি মাত্রায় প্যাঁচানো থেকে মুক্ত করতে কোন এনজাইম লাগে? ট্রপো আইসোমারেজ। অর্থাৎ অনেকগুলো ডিএনএ একসাথে আছে,
তুমি একটা ডিএনএ কে আলাদা করবা, এটা কি কোন এনজাইম লাগে? ট্রপোআইসোমারেজ। এটা হলো পরীক্ষাতে আসে। এখন তুমি একটা ডিএনএ কে আলাদা করছো, একটা ডিএনএ কয়টা প্যাচ? 2টা প্যাচ। এই যে একটা ডিএনএ 2টা প্যাচ তুমি আলাদা করবা, এই কোন এনজাইম দিয়ে সেটাকে আলাদা করবা? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিএনএ হেলিকেজ। সহজ হিসাব, অনেকগুলো ডিএনএ আছে, একটা ডিএনএ কে আলাদা করলা ট্রপোআইসোমারেজ, একটা ডিএনএ আছে তার হেলিক্সের প্যাচগুলো খুললা কি দিয়ে? ডিএনএ হেলিকেজ। খুবই ইম্পর্টেন্ট। তারপরে এবার দেখো ডিএনএ পলিমারেজ, নামটাই ইম্পর্টেন্ট। দেখো পলিমারেজ মানেটা কিরকম? ওই যে ডিএনএ কে তুমি আলাদা করছো চেইনটাকে, ওখানে নিউক্লিওটাইড গুলো লাগাবা, জোড়া লাগাবা, সাজাবা, এটাকে পলিমারেজ বলা হয়। নিউক্লিওটাইড একটা পলিমার, তাহলে পলিমারেজ গুলো কি হয়? ডিএনএ যে চেইনটা তুমি আলাদা করছো সেই চেইনের মধ্যে তুমি কি করবা? নিউক্লিওটাইড গুলো লাগাবা। এটাকে আমরা কি বলি? ডিএনএ পলিমারেজ এনজাইমের কাজটা। এই যে নিউক্লিওটাইড গুলো তুমি যে লাগাচ্ছ, সেগুলো ভালো মতো লাগাচ্ছ কিনা, চেইন অনুসারে লাগাচ্ছ কিনা, সিকোয়েন্সটা ঠিক আছে কিনা, সেটাকে আমরা কি বলি? প্রুফ রিডিং, মানে ভুল করছো কিনা। তাহলে এই জিনিসটা কে করে? ডিএনএ পলিমারেজ করে। কথা কি বুঝছো? শোনো, এই এনজাইম গুলো তোমাকে মুখস্থই করতে হবে দিন শেষে, কিন্তু তুমি একটু খেয়াল করো তুমি আসলে কোন স্টেপের পর কোন স্টেপটা যাচ্ছ। গদ বাঁধা মানে মাথা নেড়ে যেটাকে আমরা বলি ওইভাবে করবা না, ঠিক আছে? তুমি এগুলো মুখস্থই করবা, আমি জানি এগুলো মুখস্থ করাটাই স্বাভাবিক, কিন্তু তুমি একটু করবা তুমি কোন স্টেজের পর কোন স্টেজটা করতেছো। তাহলে দেখো ডিএনএ প্রুফ রিডিংটা আসলে করে কি? ডিএনএ পলিমারেজ এনজাইম, ঠিক আছে? তারপরে এবার দেখো লাইগেজ এনজাইম কি করে আর প্রাইমেজ এনজাইমটা কি করে। একটা শব্দ এখানে আছে ওকাজাকি খন্ডকে পরিপূরক স্ট্যান্ডে যুক্ত করে, আর প্রাইমেজটা কি করে? প্রাইমারের সাথে যুক্ত করে। এখন তুমি প্রশ্ন করতে পারো ওকাজাকি খন্ডটা কি? ওকে, আসো আমরা ওকাজাকি খন্ড সম্বন্ধে একটু পড়ে আসি পেছন দিক দিয়ে। Okay. আমরা একদম প্রথমে যাই। এখানে তোমরা যে জিনিসটা দাগ দিতে হবে একটু দাগ দিয়ে রাখো, সেটা হচ্ছে কি? ট্রপোআইসোমারেজ এই এনজাইমটা, এই যে এনজাইমটা দাগ দিয়ে রাখো। এনজাইমের কাজ নিয়ে আশা করি আর তোমাদের ভুল হওয়ার কোনো কথা না, ঠিক আছে? তারপর ডিএনএ পলিমারেজ এনজাইম একটু দাগ দিয়ে রাখো। ডিএনএ পলিমারেজ এনজাইম, এটারও কাজ তোমরা এখন জানো। এই যে আমরা এই কালারফুল চিত্রটা আছে এখানে একটু দেখি, ঠিক আছে? এখানে একটু খেয়াল করো, চিত্রটা একটু খেয়াল করো। এইটা হচ্ছে টেমপ্লেট বা মাতৃ ডিএনএ, যেটা তুমি এটা কি কালার? ভায়োলেট কালার, বেগুনি কালার যেটা দেখতে পাচ্ছ, এটা মাতৃ, নিচেরটা হচ্ছে মাতৃ। এখন এইটা হচ্ছে তোমার অপত্য, নতুন করে সৃষ্টি হয়েছে যেটা, সেটা হচ্ছে অপত্য। অপত্য মানে নতুন ভাবে সৃষ্ট। এই অপত্য ডিএনএ সূত্র হচ্ছে 2টা, একটা হচ্ছে লিডিং, একটা হচ্ছে ল্যাগিং। প্রশ্ন করতে পারো লিডিং আর ল্যাগিং কি জিনিস? লিডিং কি আর ল্যাগিংটা কি? এগুলো ইম্পর্টেন্ট না, তারপরে একটু বলে রাখি। লিডিং মানে হচ্ছে লিড করা, যে সামনের দিকে যাবে, লিডিং। আর ল্যাগিং মানেটা হচ্ছে ধীর, ল্যাগ করা, মানে ল্যাগ করতেছে ধীর, ঠিক আছে? একটু খেয়াল করো। তাহলে লিডিং মানে হচ্ছে যেটা প্রথমে সৃষ্টি হচ্ছে, আর ল্যাগিং মানেটা হচ্ছে যেটা পরে সৃষ্টি হচ্ছে। তাহলে লিডিংটা হচ্ছে প্রথমে সৃষ্টি হচ্ছে, আর ল্যাগিংটা হচ্ছে পরে সৃষ্টি হচ্ছে, এ কারণে ল্যাগিং বলা হয়। তাহলে প্রশ্ন করতে পারো প্রথমে আর পরে কেন? কারণটা হয় কি, একটা চেইন থাকে যেটা কন্টিনিউয়াসলি সৃষ্টি হয়, আরেকটা চেইন থাকে যেটা সৃষ্টি হতে তোমার সময় লাগে। যেটা তোমার একদম স্পন্টেনিয়াসলি নিরবিচ্ছিন্নভাবে সৃষ্টি হয় সেটাকে আমরা বলি লিডিং, আর যেটা সময় লাগে সেটাকে আমরা বলি কি? ল্যাগিং। এই ল্যাগিং এর মধ্যে কি থাকে? ওকাজাকি খন্ড থাকে। এখন প্রশ্ন করতে পারো এই খন্ডটা কি? দেখো এই খন্ডটা একটু পড়ে আসি, বাংলা লাইনটা আগে একটু পড়ে আসি। বাংলা লাইনটা ওকাজাকি আসলে খন্ডটাকে দেখো, ডিএনএ অণুর রেপ্লিকেশনে ল্যাগিং সূত্রের খন্ড খন্ড বিচ্ছিন্ন অংশকে ওকাজাকি খন্ড বলে। কথা কি বুঝছো? এই ওকাজাকি খন্ডগুলা কেন একটু খেয়াল করো, কেন এই ওকাজাকি খন্ডের কথাটা চলে আসছে এখানে। ওকে, কারণটা কি? আমরা প্রথমে বললাম লিডিং সূত্রটা স্পন্টেনিয়াসলি সৃষ্টি হয়, কিন্তু ল্যাগিং সূত্রটা স্পন্টেনিয়াস সৃষ্টি হয় না, সেটা খন্ড খন্ডগুলো সৃষ্টি হয়। এরকম ল্যাগিং সূত্রের প্রত্যেকটা খন্ডকে বলা হয় ওকাজাকি খন্ড। কিন্তু ভাই ওকাজাকি খন্ড তো কি করতে হবে?
মিক্স আপ করতে হবে বা লিঙ্ক আপ করতে হবে। এই লিঙ্ক আপ করে কে? লাইগেজ। তাহলে খেয়াল করো, লাইগেজ এনজাইমটা বেসিক্যালি কাজ করে কার উপরে? ওকাজাকি খন্ডের উপরে। এই ওকাজাকি খন্ড থাকে কোথায়? ল্যাগিং সূত্র। কেন লাইগেজ এনজাইমটা লাগে? ওকাজাকি খন্ডগুলোকে একসাথ করার জন্য। এই যে কথাগুলো বললাম, আর কিছু দরকার নাই তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে পারার জন্য। দিস ইজ দ্য মোর দ্যান এনাফ, ইজ এ মোর দ্যান এনাফ। তুমি ডিএনএ রেপ্লিকেশন নিয়ে তুমি অনেকগুলো ভিডিও দেখতে পারো, তুমি অনেক কিছু জানতে পারো, কিন্তু আমি বলবো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য দিস ইজ দ্য মেইন এন্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যে কথাগুলো আমি এখন বললাম, আমি কি বললাম? তোমরা এখনো আসতেছো? ওকে, দেখো আমি কি বললাম, আমি জাস্ট এতটুকুই বললাম। অনেকগুলো ডিএনএ থেকে একটা ডিএনএ কে আলাদা করে কে? এতে এতে যায়। অনেকগুলো ডিএনএ থেকে একটা ডিএনএ কে আলাদা করে কে? সেটা পড়ছি আমরা, ট্রপোআইসোমারেজ। একটা ডিএনএ দুটো হেলিক্স আলাদা করে কে? ডিএনএ হেলিকেজ। তারপর ওই জায়গায় গিয়ে নিউক্লিওটাইড কে লাগায় কে? ডিএনএ পলিমারেজ। ওই নিউক্লিওটাইড গুলো ঠিক আছে কিনা ওটা প্রুফ করে কে? তাও ডিএনএ পলিমারেজ। দুটো সূত্র আছে আমাদের, একটা লিডিং সূত্র, একটা ল্যাগিং সূত্র। আচ্ছা, তোমাদের হ্যাঁ একটু একটু হ্যাঁ 2 মিনিট লাগবে। ওকে, ধরো আমরা একটু ইয়েতে যাচ্ছি। ওকে ঠিক আছে, আমরা দেখো সরি একটু ডিস্টার্ব করলো তোমাদের রেটিনার ভাইয়া। ওকে দেখো এবার আমরা কি পড়বো এখান থেকে? ট্রপোআইসোমারেজ, ডিএনএ হেলিকেজ, ডিএনএ পলিমারেজ, তারপরে লিডিং সূত্রটা কি, ল্যাগিং সূত্রটা কি? লিডিং মানে যেটা আগে আসবে, যেটা স্পন্টেনিয়াসলি তৈরি হবে। ল্যাগিং মানে যেটা পরে আসবে, খন্ড খন্ড করে আসবে। এই খন্ড খন্ড গুলোকে বলা হবে ওকাজাকি খন্ড। এই খন্ড খন্ড গুলোকে যোগ যোগ করাবে কি? লাইগেজ এনজাইম। এতটুকু পারলে ইটস মোর দ্যান এনাফ। কথা কি বুঝছো ডিএনএ রেপ্লিকেশন সম্বন্ধে? ঠিক আছে, ওকে। এখানে আর কিছু লাগবে না। ডিএনএ থেকে প্রোটিন এগুলো আমরা একটু পরে পড়তেছি। দেখো ট্রান্সক্রিপশনটা মানেটা কি? ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি করা। ইট ইজ কল্ড ট্রান্সক্রিপশন। আমরা সবাই জানি, আগে এটি তোমাকে মনে রাখতে হবে। ট্রান্সক্রিপশনটা কি? ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আমরা কি বলি? ট্রান্সক্রিপশন বলি। এবং দেখো ট্রান্সক্রিপশনের জন্য কি কি দরকার আছে এবার খেয়াল করো। তুমি ডিএনএ থেকে আরএনএ তৈরি করবে, তাহলে টেমপ্লেট, টেমপ্লেট মানে স্যাম্পল। স্যাম্পলটা কি লাগবে? ডিএনএ চার্জ বা ডিএনএ টেমপ্লেটটা লাগবে বা ডিএনএ নমুনাটা লাগবে। আর কি লাগবে? যেহেতু আরএনএ তৈরি করবা এখানে আরএনএ পলিমারেজ লাগবে। একটু খেয়াল করবা পরীক্ষাতে অপশন গুলো যখন দেয় তখন সেখানে ডিএনএ পলিমারেজ দেয়। তোমার কাছে মনে হবে হ্যাঁ ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, তাহলে ডিএনএ পলিমারেজ তো লাগবে। ব্যাপারটা ওইরকম না। তুমি তৈরি করতেছো আরএনএ, তার মানে আরএনএ পলিমারেজ এনজাইমটা এখানে লাগবে। কথা কি বুঝছো? এটা একটু খেয়াল রাখবা। আরএনএ পলিমারেজ, নট ডিএনএ পলিমারেজ, এটা খেয়াল রাখবা। কিছু প্রোটিন লাগে, সে প্রোটিন গুলোর নাম হচ্ছে সহযোগী প্রোটিন। এই কথাটা মনে রাখতে হবে, আর কিছুই না। ডিএনএ টেমপ্লেট, আরএনএ পলিমারেজ আর সহযোগী প্রোটিন। ঠিক আছে, এটা একটু রিডিং দেওয়া আছে, রিডিং পড়ে নিবে। এগুলো কিছুই না, এগুলো কিছু লাগবে না। এখানে একটু খেয়াল করবো ট্রান্সক্রিপশনটা মূলত কি? ট্রান্সক্রিপশনটা মানে কিভাবে হয়? ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে। এখন ট্রান্সক্রিপশনের একটা সূচনা থাকতে হবে। ডিএনএ যেই জায়গায়, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে আসে না, আমরা যে জায়গায় ইম্পর্টেন্ট সেগুলো বলবো আমরা। ট্রান্সক্রিপশনের শুরু হয়, এগুলো ইন্টারমিডিয়েট থাকা অবস্থা ইম্পর্টেন্ট ছিল তোমাদের জন্য, সুপার সুপার। তোমরা আবার এগুলো অনেকে অনেক বিশাল বিশাল করে পড়ছো, কিন্তু এগুলো মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন না। কোনগুলো সেটা আমি বলে দিচ্ছি। ট্রান্সক্রিপশন প্রথমে শুরু হতে হবে, তারপরে যেটা mRNA স্ট্র্যান্ড যেটা আছে সেটাকে তুমি কি করবে? একটু ইলংগেশনটা করবা। তারপর কি হবে? ট্রান্সক্রিপশনের সমাপ্তিকরণ করবা। সহজ হিসাব, ট্রান্সক্রিপশনের শুরু, ট্রান্সক্রিপশনের শেষ, এবং হচ্ছে কি mRNA কে ইলংগেশনটা করবা। বাকিগুলো কি পড়বা? কখনোই পড়া দরকার নেই, কিছুই পড়া দরকার নেই। ঠিক আছে, এবার এখানে আসো এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে
অল্টারনেটিভ স্প্লাইসিং টাইসিং এগুলো যতটুকু আছে এগুলো একটু রিডিং করবা, এগুলো মেডিকেলে কখনোই আসে না, এগুলো ইম্পর্টেন্টও না, এগুলো কিছুই নাই, কথা বুঝছো? অর্থাৎ এগুলো যদি বুঝতে চাও তাহলে হয়তো বোঝানো যায়, কিন্তু আসলে কি জানো, ওই যে জিনিসটা মেডিকেল স্ট্যান্ডার্ড না সেটা হয়তো বুঝে তুমি খুব একটা বেশি মজা পাবা, হ্যাঁ, কিন্তু উপকার খুব একটা বেশি হবে না। তো আজ এটা কোনো জিনিস বুঝে কোনো লাভ নাই, যে জিনিস তোমার জন্য লাগবে, যে জিনিস তোমার জন্য ইম্পর্টেন্ট সেটা তুমি বুঝলেই হইলো। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, এটা লাগবে না, ঠিক আছে? লাগবে না, এটা রিডিং করে ফেলবা। যেটা পরীক্ষার জন্য আসে সেটা আমরা দেখাচ্ছি, আদিকোষ প্রকৃতকোষের মধ্যে পার্থক্য, এগুলো পরীক্ষাতে সবচেয়ে আসে। আদিকোষ এবং প্রকৃতকোষের মধ্যে পার্থক্য পড়ে ফেলবা, এগুলো জানো তোমরা সবাই। হ্যাঁ, রিভার্স ট্রান্সক্রিপশন বলে একটা কথা আছে, এটা আমি এখানে একটু কথা বলা, যেটা এটা একটা নতুন টপিকস এর মধ্যে পড়ছে। রিভার্স ট্রান্সক্রিপশনটা হচ্ছে কি, একটু খেয়াল রাখবা, ট্রান্সক্রিপশনটা মূলত হচ্ছে কি আরএনএ থেকে ডিএনএ। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি, ডিএনএ থেকে আরএনএ থেকে, সরি, ট্রান্সক্রিপশনটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ, আর রিভার্স ট্রান্সক্রিপশনটা হচ্ছে আরএনএ থেকে ডিএনএ। এখন এটা কেন হচ্ছে, এটা তো একটা প্রশ্ন থাকতে পারে, এটা কেন হচ্ছে? দেখো, যেই সকল ভাইরাসে, যেই সকল ভাইরাস আরএনএ ভাইরাস, সেই সকল ভাইরাসকে ডিটেক্ট করার জন্য আমরা এই কাজটা করি। আরটিপিসিআর বলে একটা কথা আছে, পিসিআর মানে হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এগুলো বুঝতে হয় না, আমি জাস্ট একটা একটা কথা বলবো এখানে। পলিমারেজ চেইন রিঅ্যাকশন মানে কিরকম, একটা ডিএনএ কে তুমি অনেকগুলো ডিএনএ রূপান্তর করবা। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, এটা কেন করব? দেখো, তোমার বাসায় তোমার রুমে যদি আমি যদি বলি একটা মশা আছে, সে মশা খুঁজে পাবা যতটা কষ্টকর হবে, তোমার বাসায় আমি যদি তোমার ওই রুমে যদি আমি যদি বলি যে এখানে 1,00,000 মশা আছে, তুমি একটা মশা খুঁজে বের করো, তো এটা একটু সহজ হবে। আমার কথা কি বুঝছো? এখন দেখো, পলিমারের চেইন রিঅ্যাকশনের ব্যাপারটা হচ্ছে ওইরকমই, অর্থাৎ একটা ডিএনএ কে তুমি অনেকগুলো ডিএনএ রূপান্তর করবা, পরে আন্ডার দ্য মাইক্রোস্কোপে তুমি সেটাকে দেখবা যে হ্যাঁ এখানে ডিএনএ আমি দেখছি। এটাই হচ্ছে পলিমারের চেইন রিঅ্যাকশনের কথা। কিন্তু পলিমারের চেইন রিঅ্যাকশন কাদের হবে? যারা ডিএনএ থাকে। কিন্তু যে সকল ভাইরাস আরএনএ ভাইরাস, তাদের ডিএনএ থাকে না, তাদেরকে তুমি একটু সাজায় নিতে হবে। আরএনএ কে ডিএনএ রূপান্তর করে তারপর তাদেরকে সাজায় নিতে হবে। এই যে আরএনএ কে ডিএনএ রূপান্তর করে তুমি তাদেরকে আইসোলেট করবা, মানে আইডেন্টিফাই করবা, এই পদ্ধতির নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস, পিসিআর। এই দেখো, করোনা ভাইরাসের আরএনএ কে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি করে তার পিসিআর করে সংশোধন করা হয়, আছে কি নাই? এটাই হচ্ছে মেইন কথা। করোনা ভাইরাস যেটা একটা আরএনএ ভাইরাস, তোমাদের অবশ্যই এখন প্রিয় ভাইরাস হয়ে যাবে এই ভাইরাসটার নামই। করোনা ভাইরাস যদি একটা আরএনএ ভাইরাস, তার মানে এই ভাইরাসকে আমরা কি করব, আরটিপিসিআর করতে হবে। আরটিপিসিআর কেন, কিরকম, আরএনএ কে ডিএনএ রূপান্তর করে দেন পলিমার করে দেন আমরা এটা দেখবো। এইচআইভি একটা আরএনএ ভাইরাস, তার মানে এইচআইভি প্রতিরোধ করবো কি দিয়ে, আরটিপিসিআর দিয়ে। এইচআইভি কে আগে আরএনএ কে ডিএনএ রূপান্তর করবো, দেন সামথিং এরকম। এটা হচ্ছে কথা। এগুলো আর লাগবে না, এগুলো এমনি দেখতে পারো। হুম। আশীর্বাদ দেখো, ট্রান্সলেশন। ট্রান্সলেশন সম্বন্ধে আমরা খুব সিলেক্টিভ কথাটা বলবো। ট্রান্সলেশন মানে কিরকম, প্রোটিন তৈরি করবে। কোথেকে প্রোটিন তৈরি করবে? আরএনএ থেকে প্রোটিন। একটু খেয়াল করো, আমরা কিন্তু আরএনএ এর কাজগুলোর মধ্যে কিন্তু প্রোটিনটা বলে ফেলছি। কথা কি বলছি, কি কিরকম, আগে জেনেটিক কোড অনুসারে প্রোটিনের তো ইয়েগুলো জিনিসগুলো আসবে, কোথেকে আসবে? নিউক্লিয়াস থেকে। কে নিয়ে আসবে? ট্রান্সফার আরএনএ। কাকে দিবে? মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ কোথায় যাবে? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে কি হবে? প্রোটিন তৈরি হবে। এগুলো কিন্তু আমরা পড়ে আসছি। আপাতত তোমাকে মনে রাখতে হবে ট্রান্সলেশন মানেটা কিরকম। এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হবে, ইজ কল ট্রান্সলেশন। এইটা আগে প্রথমে তোমাকে মনে রাখতে হবে যে ট্রান্সলেশন আসলে মানেটা কি। তাহলে প্রোটিন তৈরি হওয়াটা, এই যে এই কথাটা দাগ দিতে হবে, প্রোটিন তৈরি হওয়াটা কি একটা ট্রান্সলেশন। এখানে দেখো, ট্রান্সলেশন আসলে কি কি লাগে, আমি একটা স্লাইড শেয়ার করি, খুবই ছোট্ট জিনিসগুলো লাগে। তোমার ট্রান্সলেশন সম্বন্ধে যদি পড়তে চাও তাহলে অনেক কিছু পড়বা, ইভেন ট্রান্সক্রিপ্ট সম্বন্ধে পড়তে গেলে অনেক কিছু পড়বা, কিন্তু এত কিছু পড়া মানে পড়তে হয় না। কোথায়, আমি তো আমার স্লাইড পাচ্ছি না। ওকে, দেখো আমরা এই যে এই স্লাইড একটু খেয়াল করো। ট্রান্সলেশন সম্বন্ধে আশা করি দেখি তো দেখা যাচ্ছে কিনা, আশা করি দেখা যাচ্ছে। এই ট্রান্সলেশন সম্বন্ধে আমরা এই জিনিসগুলোই পড়বো।
এই যে জিনিসগুলো যেটা দেওয়া আছে আমরা একদম সহজ করে পড়বো। এখানে যতগুলো আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড, তুমি দেখবে মেডিকেল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এই টপিকগুলো বারবার টাচ করছে এবং এই কোশ্চেনগুলো টাচ করছে। দেখো ট্রান্সলেশন মানেটা কি? mRNA থেকে প্রোটিন তৈরি হওয়া। প্রোটিন তৈরি করতে কতটা অ্যামাইনো অ্যাসিড লাগে? 20টা অ্যামাইনো অ্যাসিড লাগে। খেয়াল করছো? এই যে ট্রান্সলেশনের জন্য কয়টা কোডন আছে? কোডন হচ্ছে 64 কোডন, 64টি কোডন আছে। এই 64টি কোডনের মধ্যে কয়টা হচ্ছে স্টার্ট কোডন? সেটা হচ্ছে 61টা হচ্ছে স্টার্ট কোডন। এই কোডনটা মানেটা কি? কোডন হচ্ছে যে সিকোয়েন্স অফ অ্যামাইনো। আমি একটু কথাটা বলি, আছি এগুলো কথাগুলো একটু আস্তে আস্তে বলি। দেখো কোডন মানেটা হচ্ছে সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স। কিসের সিকোয়েন্স? 3টা অ্যামাইনো অ্যাসিড একসাথে হয়ে একটা কোডন তৈরি হয়। এই কোডনকে আবার ট্রিপলেট বলা হয়। এগুলো কেন সৃষ্টি হচ্ছে? এগুলোর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। কিন্তু সব কি কোডন প্রোটিন তৈরি করে? না। কারা প্রোটিন প্রোটিন তৈরি করে? 61টা কোডন আছে যারা সবাইগুলি কি করে কোনো না কোনো ভাবে প্রোটিন তৈরি করার সাথে সম্পৃক্ত আছে। কিন্তু 3টা কোডন আছে যে 3টা কোডন কখনোই প্রোটিন তৈরি করে না, বরং প্রোটিন তৈরিকে বাধা দেয়। এই 3টা কোডনকে আমরা বলি স্টপ কোডন বা ননসেন্স কোডন। আমরা পড়বো কিছুক্ষণ আগে, মানে কিছুক্ষণ পরে পড়বো ননসেন্স কোডন কারা কারা, সেটা মুখস্থ করতে হবে। কারণ আমরা 61টা কোডন কখনোই মুখস্থ করতে পারবো না। তো আমরা 3টা কোডনের নামটা মুখস্থ করবো, যেগুলো স্টপ কোডন বা যেগুলোকে অপর নাম হচ্ছে ননসেন্স কোডন। এগুলো কি করে? প্রোটিন তৈরি করাকে বন্ধ করে দেয় অথবা প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে। প্রত্যেকটা কোডনটা 3টা অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স। 3টা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স মিল হচ্ছে একটা কোডন। এরকম আমাদের বডিতে কয়টা কোডন আছে? 64 কোডন আছে। কথা কি বুঝছো? এরকম প্রোটিন তৈরি করার প্রথম কোডনটা হচ্ছে কোনটা? AUG। খেয়াল করছো? অ্যাডেনিন, ইউরাসিল এবং গুয়ানিন। অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন এই 3টা একটা অ্যামাইনো অ্যাসিড না? এই অ্যামাইনো অ্যাসিড মিল হচ্ছে একটা কোডন। এই কোডনটা কি? AUG। এই AUG মিল কি নির্ধারণ করে? একটা মিথিওনিন বা একটা কি করে? এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে সংশ্লেষণ করে বা একটা নির্দেশ করে। তাহলে প্রোটিন তৈরি করার প্রথম কোডন হচ্ছে কি? AUG, যেটা কাকে নির্দেশ করে? অ্যামাইনো অ্যাসিড কোনটা? মেথিওনিনকে নির্দেশ করে। অর্থাৎ তোমার বডিতে প্রোটিন তৈরি হবে কিনা তার জন্য কোন কোডনটা দায়ী? প্রথমে আসতে হবে AUG আসতে হবে। তার পরবর্তীতে বাকি 60 যেটা থাকবে ওটা সবাই মিলে হেল্প করে প্রোটিন তৈরি করার জন্য। কিন্তু AUG না থাকলে কখনো প্রোটিন তৈরি করা হবে না। এখন প্রশ্ন করতে পারো কেন এত প্রোটিন সাতার মাথার? কারণ কি দেখো তোমার প্রত্যেকটা কোষের মধ্যে, তুমি দেখো প্রত্যেকটা কোষের প্রত্যেকটা অঙ্গনের মধ্যে কিন্তু প্রোটিন আছে। পড়ছিলে গতকালকে গোলজি বুঝতে এতটুকু প্রোটিন, রাইবোজোমে এতটুকু প্রোটিন, মাইটোকন্ড্রিয়া এতটুকু প্রোটিন। প্রোটিন তোমার মাসেল প্রোটিন, তোমার এনজাইম গুলো প্রোটিন, তোমার হরমোন গুলো